এই ছেলে, কি দেখতে পাস না চোখে? মেয়েটি ঠাস করে আমার গালে চড় মেরে চোখের উপর পড়ে থাকা চশমাটা ছুঁড়ে ফেলে দিল। আমার চশমাটা পড়ে যেতেই আমি সব কিছু অন্ধকার দেখতে লাগলাম। মেয়েটি এবার আমার জামার কলার ধরতে যাবে, ঠিক তখনই ওই মেয়ের এক ফ্রেন্ড। এই ছি, এই ছেলেটার শরীরে স্পর্শ করছিস? থু, দেখিস না এক জামা কাপড় পরে প্রতিদিন কলেজে আসে। ঠিকই বলেছিস রিতা, আমরা তো সব কত বড়লোক বাবার মেয়ে, আর এই ছেলেটার শরীরে হাত দিলে তো আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে। একদম দোস্ত, খ্যাত একটা। এই, এখনো তুই দাঁড়িয়ে আছিস? হাট কুত্তা! আমি এখনো দাঁড়িয়ে আছি, কারণ আমি চশমাটা চারিদিকে খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। এই ফালতু ছেলে, এখান থেকে যা। এই তৃষা, ছেলেটার দিকে গোটা কয়েক টাকা ছুঁড়ে মার, না হলে এ দেখি যাবে না, পুরাই ভিখারির বাচ্চা। কথাটা শুনে চোখে পুরো পানি এসে গেল। এবার ওই তিশা নামের মেয়েটি আমার দিকে টাকা ছুঁড়ে দিল। আমি চশমাটা খুঁজে পেয়ে যেতেই আমি চুপচাপ চলে এলাম, কারণ ওই কলেজে আমাকে নিয়ে সবাই মজা করে, কারণ আমি গরিব বাবা মায়ের সন্তান। আর ওইখানে ঘটনাটা ঘটেছিল তা আমার কোনো দোষ ছিল না। তিশা নিজেই এসে আমাকে ধাক্কা মেরেছিল। আমার নাম অভ্রনীল। আমি আমাদের গ্রামে খুব মেধাবী ছাত্র ছিলাম, কিন্তু এই কলেজেও থাকতে চাই। কিন্তু সবাই আমাকে নিয়ে এতটাই মজা করে, ধারণার বাইরে। আমি এবার ক্লাসরুমের দিকে এগোচ্ছি। সবাই আমাকে দেখে খুব হাসছে। এটা আজ না, প্রতিদিনই হয়। আমি মাথা নিচু করে ক্লাসরুমে ঢুকে লাস্টের বেঞ্চে বসি, তাই বসে পড়লাম। ক্লাস সেরে রুমে এলাম। নিজেকেই রান্না করতে হয়, আবার রান্না করে খাওয়া সেরে 2টা টিউশনি আছে, সেগুলো করে বাসাতে ফিরতে হয়। মোটামুটি রাত 10টা বেজে যায়। আমার টিউশনের টাকাতে আমাদের সংসার চলে কোনো মতে। আমি এখন ছাদে বসে আছি বই নিয়ে আর পড়ছি। পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আবার কলেজের দিকে রওনা হলাম। আমি গরিব বাবা মায়ের সন্তান, তাই আমাকে হেঁটেই কলেজে যেতে হয়। একটা টাকাও বাজে খরচ করি না। আমি এবার কলেজের গেটে ঢুকতে যাব, ঠিক তখনই দেখি তিশা আর ওর ফ্রেন্ডরা আমার সামনে এসে দাঁড়ালো, আর আমাকে দেখে অনেক মজা করতে লাগলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর সব মুখ বুজে সহ্য করছি। ওদের খিল্লি আর থামে না। এবার আমাকে যেতে দিন প্লিজ। এটা কি তোর বাপের রাস্তা নাকি? অন্যদিকে যা, যদি যাওয়ার হয়। না না, বাপের হতে যাবে কেন? আর অন্যদিকে তো রাস্তা নেই। না হলে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। প্লিজ আমাকে যেতে দিন, ক্লাস মিস হয়ে যাবে। আচ্ছা, যেতে পারিস, তবে একটা শর্তে। কি বলুন আপু? তৃষার স্যান্ডেলগুলা তোর রুমাল দিয়ে পরিষ্কার করে সেই রুমাল তোর মুখে লাগাতে হবে। কথাটা শুনে আমি আশ্চর্য হলাম। সত্যি বড়লোকের মেয়েরা অনেক অহংকারী, টাকাই দুনিয়ার সব। আচ্ছা আপু। আমি এবার তিশার স্যান্ডেলগুলা পরিষ্কার করতে থাকলাম। তিশার স্যান্ডেলগুলা দেখে মনে হচ্ছে ওনার যা জুতার দাম তা দিয়ে হয়তো আমাদের মতো গরিবদের 2 মাস অনায়াসে চলে যাবে। আমি ওর স্যান্ডেলের দিকে একভাবে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম, আমিও যদি বড়লোক হতাম। না, বড়লোকেরা খুব অহংকারী হয়। আমাকে যেন কে পেছন থেকে কলার ধরে তুললো। দেখি প্রফেসর এই কলেজের। আমি সালাম দিলাম, কিন্তু আমার গালে একটা কষে থাপ্পড় মারলেন উনি। এই করতে আসো কলেজে, মেয়েদের ইনসাল্ট করতে? দেখুন না স্যার, আমার পা ধরে কি সব করছে, আর কত কি খারাপ ভাষা বলছে। জি স্যার, আরো কত কি খারাপ কথা বলেছে। ছি, ওগুলো মুখে আনতে পারবো না। আমাদের এসব কাণ্ড দেখে গোটা কলেজের স্টুডেন্ট ছোট বড় সব আমাদের চারপাশে দাঁড়িয়ে দেখছে, আর আমি মাথাটা নিচু করে শুনছি, আর চোখের কোণ দিয়ে ফোঁটা ফোঁটা করে পানি বের হচ্ছে। স্যার এবার চলে গেল আরও অনেক কিছু বলে। আমি ক্যাম্পাসে গিয়ে অনেক কান্না করতে থাকলাম, কিন্তু কেউ কিছু বলে না, কারণ আমি গরিব। এই কলেজে চান্স পাওয়াটা আমার আম্মুর ইচ্ছা, তাই আম্মুর ইচ্ছা পূরণ করতে এখানে আছি। এই কলেজের সবাই বড়লোক, তার মধ্যে সব থেকে বড়লোকের মেয়ে হলো ওই তিশা। মেয়েটা অনেক দেখতে সুন্দর, তবে মনটা খুব বাজে, খুব অহংকারী। একটাও ক্লাস না করে কলেজ ক্যাম্পাসেই বসে আছি। দেখি আবার ওই মেয়েগুলো আমার দিকে আসছে। আমি এবার তাড়াতাড়ি উঠে এগোতে থাকলাম। এই অভ্রনীল, অভ্রনীল! ওরা যত জোরে নাম ডাকছে আমি আরো তাড়াতাড়ি ছুটতে লাগলাম। এই, দাঁড়াবি কিনা? না হলে কলেজ থেকে তোকে বের করে দেব। এই কথাটা শুনে খুব রাগ হলো। কোনো দিন মুখের উপর কথা বলিনি, কিন্তু আজ বলতে বাধ্য হলাম।
কেন কেন বের করবেন? ওই পোলা, এত ভাব কিসের? পরিস তো এই ছেঁড়া জামা প্যান্ট। শোন, তোকে এই কলেজ থেকে কেন, এই শহর থেকে তাড়িয়ে দিতে পারবো। জানিস আমাদের কত টাকা আছে? জানি, টাকাই এখন এই দুনিয়ার মালিক। তাই কিছু না বলে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আচ্ছা, আমি এখন যাই। কই যাবি এখন? আমাদের জুতোগুলো পরিষ্কার করে দিয়ে যা। দেখুন আপুরা, আমি পারবো না, আমার কাজ আছে। আমরা ফ্রিতে করাই না কাউকে কোনো কাজ, টাকা দেব। সরি। তিশা এবার আমার কাছে এসে আমার গালে অনেকগুলো থাপ্পড় মারল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চোখ ছলছল করছে এখন। কর বলছি। আমি এবার সবার জুতা পরিষ্কার করে তিশার জুতায় গিয়ে হাত দিলাম। আমি পরিষ্কার করতে করতে আমার হাত ওর পায়ে একটু লেগে যায়। তার জন্য আমার বুকে একটা জোরে লাথি মেরে আমায় ফেলে দিল, আর আমার কানের নিচে একটা সজোরে মেরে। ছি, তোর এই উদ্দেশ্য ছিল? ছি ছি, আবার ফ্রেশ হতে হবে। দূর হ আটকুড়ার পোলা। আমাকে এবার সব মেয়েগুলা যা ইচ্ছা তাই করলো, এমনকি আমার শরীরে থুতু পর্যন্ত ছিটে দিয়ে গেল, আর আমার দিকে একটা টাকার বান্ডিল ছুঁড়ে দিয়ে গেল। আমি ওই টাকার বান্ডিলটা কুড়িয়ে নিলাম, পরে দিয়ে দিব। নিজে যতটুকু রোজগার করতে পারি তাতেই খুশি। প্রতিদিন আমার এভাবেই ইনসাল্ট করা হয়, কিন্তু কি করব, আমি যে গরিব। এই দুনিয়ায় মনে হয় গরিবের কোনো স্থান নেই। আমি এবার আমার রুমে চলে গেলাম। কয়েক ঘন্টা পর দেখি তিশা একা আমার রুমে আসছে। আসতে পারি? আমি তো দেখেই অবাক। আমার মতো গরিবের চিলে কোঠায় বড় লোকের মেয়ে, হাতে দেখি অনেকগুলা ব্যাগ। জি আসুন। এবার আমার রুমে ঢুকে আমার দিকে ব্যাগটা তুলে দিল। এই নে। কি এটা? কাল ঈদ, তাই আমি তোকে দিলাম। সরি, আমি ভিক্ষা চাই না, প্লিজ। আপনি আমার বাসার এখন অতিথি, তাই আমার উচিত আপনাকে আপ্যায়ন করে খুশি করা। তাই আমি রান্নাঘরের দিকে ছুটলাম চা করার জন্য। দেখি আবার চিনি শেষ, কিন্তু টাকাও নেই। মাত্র পকেটে 5 টাকা পড়ে আছে। তাও ওটা রাতে একটা বিস্কিট কিনে খেয়ে ঘুমাবো বলে ভেবেছিলাম, কিন্তু এখন চিনি আনতে হবে। তাই আমি ছুটে চিনি আনলাম। চা বানিয়ে আমি তিশার হাতে তুলে দিলাম। তিশার সামনে আমি দাঁড়িয়ে আছি। তিশা চায়ের কাপে চুমুক দিতেই, ছি, এটা চা? এটা বলে আমার দিকে চা সহ চায়ের কাপটা ছুঁড়ে দিল। আমি রাগ না সামাল দিতে পেরে তিশার গালে একটা থাপ্পড় মেরে দিলাম। এই বড় লোকের অহংকারী মেয়ে, এটা আমার বাসা, এখানে ভদ্র ব্যবহার চলে। আপনাদের মতো ছ্যাঁচড়াদের ঢুকতে দেওয়াটাই ভুল। আপনি যে ব্যাগটা আমাকে ভিক্ষা দেওয়ার জন্য এনেছিলেন সেটা নিয়ে এখান থেকে প্লিজ চলে যান। যান বলছি। টাকা থাকলেই সব কিছু হয় না, একটু মনটাও লাগে, বুঝলেন? আর একটু মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। এবার তিশা রেগে গিয়ে বলল, দেখে নেব তোকে। টাকার বেশি জোর না তোর, গরিব পোলা একটা। হাট, ভেবেছিলাম ঈদে তোর মতো একটা গরিব ছেলেকে কিছু দিয়ে সাহায্য করে আল্লাহর কাছে পূর্ণতা লাভ করব, কিন্তু না। আমি টাকাকে ভালোবাসি। আমি বড় লোকের মেয়ে, তোর মতো ছেলেদের সাহায্য করে নাকি? তোকে আমি দেখে নেব। রেগে বের হয়ে গেল তিশা। আমি আমার চোখ থেকে বড় বড় গোল কাঁচওয়ালা চশমাটা খুলে ওতে লেগে থাকা চায়ের কিছু ছিটাফোঁটা ভালো করে মুছতে লাগলাম। তিশা রেগে চলে গেল, আর আমি সেটা দেখতে থাকলাম। কেমন একটা লাগলেও আমি ভাবতে শুরু করলাম, আমি তো কিছুই করিনি। এবার আমি টিউশন পড়ানোর উদ্দেশ্যে বের হলাম। প্রতিদিনের রুটিনের মতো সময় মাফিক বাসায় ফিরলাম। খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পড়তে বসলাম না। আমি যতই খারাপ হই, কিন্তু একটা মেয়ের শরীরে হাত দিয়েছি, খুব জঘন্য একটা কাজ করেছি। তাই কাল তিশার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিব, এটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। কখন যে ঘুমটা লেগেছে সেটা নিজেও বুঝতে পারছি না। এবার উঠে আমি কলেজের দিকে রওনা হলাম। কলেজে ঢুকে চারদিকে খুঁজতে লাগলাম তিশাকে। অবশেষে কলেজ ক্যাম্পাসের পাশে গ্যারেজে তিশাকে দেখতে পেলাম। আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। তিশাকে দেখে মনে হলো ও আমাকে দেখে খুব রেগে গেছে। আমিও সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে বললাম, কালকের জন্য সরি। ভিখারি তো ভিখারি হয়। এই, ওকে ব্যাগটা দিয়ে দে। আমি কারোর কাছে ভিক্ষা চাইতে বা নিতে আসিনি। আমার ভুলটা আমি শোধরাতে এসেছি। ও মা, তাই? জি। এই খ্যাত পোলা, শোন। জি। তুই এমন কেন? কেমন? তোকে এত অপমান করি আমরা, তবু তুই এখনো এই কলেজে আছিস কেন? জানেন তো, গরিব মানুষদের অর্থ না থাকলেও স্বপ্ন থাকে হাজার। তার মধ্যে এটাও একটা স্বপ্ন, যেটা আমার আম্মু দেখেছে। বাহ,
বেশ তো কথা বলতে শিখেছিস। জি, বলতে শিখিনি, তবে বাস্তবতা শিখিয়ে দিয়েছে। তা তোর নামটা কি জানো? জি, অভ্রনীল। আচ্ছা, আমি এখন আসি। আমি এবার পেছন ঘুরে চলে আসতে লাগলাম। এই খ্যাতপোলা, শোন। জি বলুন। তুই এত কিউট, তাহলে তুই এমন চশমা পরিস কেন? দেখতে কত খ্যাত লাগে বলতো। জি, ক্ষতি নেই। কলেজে আমি আসি পড়াশোনা করতে, কাউকে রূপ দেখাতে না। তার মানে তুই আমাদের বোঝাচ্ছিস? এটা শুনেই তিশা চলে গেল। না, আপনাদের বোঝানোর সাধ্য হয়তো আমার নেই, আর থাকবেই বা কি করে, কারণ আপনারা কত বড়লোক বাবার মেয়ে, আর আমি কোথায় গেও একটা গরিব ছেলে যার বাসায় নুন আনতে পান্তা ফুরায়। তিশা দেখি এক মনে কথাগুলো শুনছিল, এবার আমার কাছে এসে, আমরা বন্ধু হতে পারি কি? না, কেন? আপনার মতো বড়লোকদের সাথে আমার মতো গরিব ছেলের বন্ধুত্ব হয় না। কারণ হোক বা না হোক, আমার চাই। সম্ভব না, আমি আসি। এটা বলে আমি চলে আসলাম। দেখি সারাদিন মেয়েটা আমার পেছনে পেছনে ঘুরছে, আর আমি সেটা হালকা করে নোটিস করছি। জানি আবার মজা করবে, তাই বি কেয়ারফুল। আমি কলেজ শেষ করে বাসায় যাচ্ছি, ঠিক তখনই দেখি গাড়ি নিয়ে আমার সামনে তিশা এলো, আর আমার হাত ধরে, এই খ্যাতপোলা, গাড়িতে ওঠো। কি ব্যাপার, আজ এত সম্মান? বাহ, বেশ ভালোই লাগলো। কেন? কেন মানে কি, একটা কাজ আছে। নিজের কাজ নিজেই তো করতে পারেন, নাকি আমাকে নিয়ে আবার মজা করার প্ল্যান? না, তুমি যাবা কি না? এবার আমার হাত ধরে টেনে আমাকে গাড়িতে বসালো আমার অনিচ্ছাতে। এবার দেখি একটা শপিং মলের সামনে এসে দাঁড়ালো, কিন্তু আমার কাছে তো টাকা নেই। খ্যাতপোলা, চলো। কই যাব? দেখতে পাচ্ছ না কোথায় এসেছি? না, আমি যেতে পারবো না। যাবে কি না? না বলেছি তো। ওই, চলো। এবার আমার হাতটা ধরতে গেল, আমি হাত না ধরতে দিয়ে, আমার হাত ধরবেন না প্লিজ। কেন? আমি গরিব, আমার শরীরে হাত দিলে হয়তো আপনাকে গোসল করতে হবে, আর সেটা আমি চাই না। উফ আল্লাহ, তুমি সেই আগের কথাগুলোকে নিয়ে পড়ে আছো। না, এটা বাস্তব। চলো তো। এবার মলে ঢুকলাম, দেখি সব জামা কাপড় ও জেন্টসদের দেখছে, মনে হয় বয়ফ্রেন্ডের জন্য কিনবে। দেখি অনেকগুলো ড্রেস পছন্দ করলো, এবার আমার দিকে তাকিয়ে, যাও, এগুলো ট্রাই করে আসো। কেন? আরে বাবা, দেখতে হবে তো কেমন লাগবে দেখতে। ও, বুঝলাম। আপনার বয়ফ্রেন্ডের সাইজ আর আমার সাইজ এক নাকি? আরে না না, তবে কিছু না, যাও তাড়াতাড়ি। সব ড্রেস ট্রাই করতে করতে পুরো 1 ঘন্টা চলে গেল। এবার চয়েস হলো ড্রেস। আমি এবার ওগুলো খুলে আমার নিজের ড্রেস পরে নিলাম। এবার কাউন্টারে তিশা টাকা দিয়ে গাড়ির কাছে এলো, আর গাড়ির কাছে এসেই আমার দিকে ব্যাগটা তুলে, এই খ্যাতপোলা, এটা তোমার জন্য। সরি আপু, আমি ভিক্ষা নেই না। এই কুত্তার বাচ্চা, আপু কাকে বলিস? আর ভিক্ষা মানে কি? তিশা রেগে গেছে, মুখটা অনেক মায়াবী। যতই হোক বড়লোকের মেয়ে, আর বড়লোকের মেয়েরা একটু সুন্দরী হয়, তবে মনটা সবার সুন্দর না। সরি, আপনি তো কাল বললেন আমার মতো গরিবকে সাহায্য করে আল্লাহর কাছে পূর্ণতা লাভ করবেন। কাল রেগে উল্টোপাল্টা বলে দিয়েছি। আপনাদের মতো বড়লোকের ছেলে মেয়েদের আমি বিশ্বাস করি না। আচ্ছা, তোমার প্রবলেমটা কোথায়? আমি বড়লোক তো কি হয়েছে? দেখছেন তো, আপনি বড়লোক সেটা গর্ব করে বলছেন। কই, কাউকে কোনোদিন কিছু দিয়ে সাহায্য করেছেন? টাকা নিয়ে মানুষ কখনো বাঁচতে পারে না। অন্যের সুখের জন্য নিজের অর্থ যদি সামান্য রূপে বিলিয়ে দেওয়া হয়, তাতে এমন কি ক্ষতি হবে শুনি? কিন্তু না, আপনাদের মতো বড়লোকদের একটাই স্বভাব, আরও চাই, আরও চাই, শুধু টাকার পাহাড় চাই। তিশা এবার মাথা নিচু করে আমার সব কথা শুনছে। তোমার বড় লোকদের উপর এত রাগ কেন? এটা রাগ না, বুঝলেন? তো কি? কিছু না। আর এসব আপনাদের মতো বড়লোকদের ছেলেমেয়েরা বুঝবে না। তো কারা বুঝবে শুনি? আমাদের মতো গরিব মানুষেরা। জানেন টাকার মূল্য আমাদের কাছে কতটা প্রয়োজনীয়? কতটা? আমার চোখের দিকে একভাবে তাকিয়ে আছে তিশা, গালে হাত দিয়ে হাসছে আর আমার কথাগুলো শুনছে। আপনারা প্রতিদিনে হাত খরচ যেভাবে খুশি উড়িয়ে দেন, কিন্তু আমাদের ভাবতে হয় কালকের কথাটাও, কিভাবে হাত খরচ চলবে। হাত খরচের কথা বাদ দেন, আপনি যে প্রতিদিন এই লাক্সারি গাড়ি নিয়ে আসেন শুধুমাত্র একা বসে, কই কোনোদিন কোনো বৃদ্ধা মানুষকে কি চাপিয়েছেন? এত রোদে চলাফেরা করছে। ছি, তাদের গোটা শরীরে কি দুর্গন্ধ। দেখলেন তো, এটাই আপনাদের মতো বড়লোকদের প্রবলেম।
আরে একটু সাহায্য করতে শিখেন। আমাকে একটা ড্রেস দিয়ে আল্লাহর কাছে পূর্ণতা লাভ করবেন বলছেন, কিন্তু জানেন পথে ঘাটে মানুষদের সাহায্য করা কতটা ভালো? আপনাদের মতো বড় লোকরা এসব বুঝবেন না, কারণ আপনারা টাকা রোজগার করেন এসি রুমে বসে বা স্যুট বুট পরে, কিন্তু গরিবরা মাঠে লাঙল নিয়ে রোদে পুড়ে জলে ভিজে চাষ করে আমাদের মুখে অন্ন জোগায় শুধুমাত্র কয়েকটা টাকার লোভে। আমাদের মতো গরিবরা যদি না থাকতো না, তাহলে আপনাদের মতো বড় লোকরা বাঁচতো না। তিশা এসব কথাগুলো শোনার পর আমায় হঠাৎ জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমাকে জড়িয়ে ধরতেই আমি ওকে ছাড়িয়ে দিলাম আর বললাম, গরিবের সাথে বড় লোকের মিল হয় না, প্লিজ শরীরে স্পর্শ করবেন না। তুমি এমন কেন? জি, আমি একটু এমনই। আমি বড় লোক বলে তোমার জ্বলন হচ্ছে? জি না। হচ্ছে। এসব কথা বলতে বলতে আমার বাসায় আমাকে পৌঁছে দিয়ে গেল, কিন্তু আমি ওর দেওয়া ব্যাগটা ওকে ফিরিয়ে দিলাম। এবার আমার কলার ধরে, এই ব্যাগ না নিলে তোকে আমি নারী নির্যাতন কেসে ফাঁসাবো। মানে? জি। এই নিচ্ছি, প্লিজ এসব করবেন না। শুনেছি নাকি পুলিশের খাতায় নাম উঠে গেলে নিজের মান সম্মান কিছু থাকে না, আর তিশা খুব জেদি মেয়ে। এই নাও। আর হ্যাঁ, আমি যা বলবো এবার থেকে তাই করবে। জি, কি করতে হবে বলুন? সময় বলে দিবে। বাই খ্যাত বলা। এবার হেসে হেসে চলে গেল। মোবাইল নাম্বারও আছে ওর কাছে, যদি নাম্বারটা থানায় দিয়ে দেয়। এবার আমি রুমে এসে বসলাম, এটা নিয়ে চিন্তা করছি। ঠিক তখনই তিশার নাম্বার থেকে, এই খ্যাত বলা 143 এর মানে কি? অন 43 মানে কি? আমি সব বই একে একে খুঁজতে থাকলাম। কোনো প্রশ্নের উত্তর চাইছে হয়তো, তাই মেসেজ দিয়েছে। না উত্তর বলে দিলে সোজা হয়তো থানায় নাম্বারটা দিয়ে দিবে। প্রায় 3 ঘন্টা খুঁজতে লাগলাম, কিন্তু কোনো বইয়ে পেলাম না। দেখি তিশা এখন কল দিয়েছে। আমার কপালে এখন ঘামের বিন্দু টপ টপ করে গাল বেয়ে নিচে নেমে আসছে। আমি এবার ফোনটা রিসিভ করতেই, এই খ্যাত, আমার উত্তর কই? আমার বুকটা এবার ধর ধর করে কাঁপছে। না না, মানে কোনো বইয়ে তো পেলাম না তো, তাই। কি? তাই? উফ আল্লাহ, তোকে না আমি গিলে খাবো। কি? কে? কেন? কিছু না, রাখছি, বাই। মুডটাই অফ করে দিল। আচ্ছা। এসব গরিব পোলাদের না বলাই উচিত, কিছুই বোঝে না, খ্যাত এক একটা। এই কথাটা শুনে খুব কষ্ট লাগলো। আচ্ছা, আমি গরিব বলে কি আমি মানুষ না? আমি আবার বইয়ের পাতা উল্টাতে থাকলাম। যাই হোক, আমি উত্তর খুঁজে দেবই। সকালে উঠে কলেজের দিকে রওনা দিলাম। আজকে তিশাকে দেখতে পাচ্ছি না, বাট ওর ফ্রেন্ডগুলা আমাকে সামনে দাঁড় করিয়ে মজা করছে, রোজগারের মতো আজও। তাই আমি আর কিছু মনে করি না। এবার ওর ফ্রেন্ডরা চলে গেল, তিশা আমার সামনে দাঁড়িয়ে। কি হলো? আমার উত্তর কই? না মানে কোথাও তো লেখা নেই। তাই আমি বলি তাহলে, জি বলুন। আই হেট ইউ। ও আচ্ছা, এটা বলার কি প্রয়োজন ছিল? এটা তো কলেজের সবাই আমাকে করে। বেশি না বকে চলো। এটা বলে আমার হাতটা ধরতে গেল। প্লিজ আমার হাত ধরবেন না। কেন? আপনার মতো বড় লোকের মেয়ের হাতের উপর হাত রাখার আমার অধিকার নেই, আর রাখতেও চাই না। ধুর, হাত দেব না, চলো। কোথায়? একটু বেড়াতে। না, সম্ভব না। কেন? আমি ক্লাস মিস করে বেড়াতে যাব ভাবলেন কি করে? ও আচ্ছা, শর্ত মনে আছে তো? কি শর্ত? রাতের ওটা, কলেজের প্রফেসর। না না, আমি যাচ্ছি, চলুন। গুড বয়। আমি গাড়িতে উঠলাম। তিশা দেখি আজ একটা নীল জিন্স আর একটা টপ পরে এসেছে, খুব জঘন্য দেখাচ্ছে। ছি ছি ছি। আমি আর নিজের মুখ সামলাতে না পেরে বললাম, একটা কথা বলবো? হয়তো রাগ করতে পারেন, তবে আরে বলো তো। আজ না আপনাকে খুব জঘন্য দেখাচ্ছে। মানে? আজকে আপনাকে খুবই জঘন্য লাগছে। এটাই তোমাদের মতো গরিবদের প্রবলেম, এগুলো নিজেরা পড়তে পারো না বলে অন্যেরও সহ্য করতে পারো না। আমিও খুব রেগে গেলাম এই কথা শুনে। গাড়ি থামান। কেন? গাড়ি থামাতে বলছি আমি। না। আমি এবার রেগে ব্রেকে পা লাগালাম, দাঁড়িয়ে গেল গাড়ি। এবার আমি গাড়ি থেকে নেমে হন হন করে হাঁটতে লাগলাম। তিশা এবার ছুটে ছুটে আমার পেছনে পেছনে আসছে। এবার আমাকে জড়িয়ে ধরলো। আমাকে জড়িয়ে ধরতেই ঝটকা মেরে সরিয়ে দিলাম। আমি এবার রেগে বললাম, কি হচ্ছে এটা?
এবার তিশা একটু ভয় খেয়ে বলল, কি? কিছু না তো, সরি। ঠিক আছে, এসব আমি পছন্দ করি না। আচ্ছা, এবার চলো আমার সাথে। না, আমি যাব না। তুমি যাবে কি না? আপনাদের মতো বড় লোকদের সাথে ওঠা বসা না করাই ভালো। আপনাদের সাথে ঘুরতে হলে পকেটে সব সময় 10 থেকে 15,000 টাকা নিয়ে বের হতে হবে। এটা শুনে তিশা রেগে আমার গালে একটা থাপ্পড় মেরে বলল, এই খ্যাতপোলা কুত্তা, তোর কাছে টাকা থাক আর নাই থাক, তুই আমার সাথে যাবি, না হলে সোজা কলেজের প্রফেসরের কাছে যাব। আমি খুব ভয় পেয়ে গেলাম যদি কলেজে গিয়ে উল্টাপাল্টা কিছু বলে দেয়। এখন অবশ্য মুখের কথার কোনো দাম নেই, যার কাছে টাকা আছে সেই এই দুনিয়ার মালিক মনে হয়। তাই আমি রাজি হয়ে গেলাম। এবার আমি গাড়িতে চাপলাম। আমি ড্রাইভ করতে পারি না। আমি চুপ করে এবার বসে থাকলাম। কিছুক্ষণ পরে একটা মলে এলো। এবার তিশা আমার হাতটা ধরে গোটা মল ঘুরতে লাগলো। আমি অনেকবার অনেক কথা বলতে চেয়েছি, বাট ও কোনো উত্তর দিচ্ছে না। তিশা প্লিজ আমার হাতটা ছাড়েন। না, ছাড়বো না। এই দেখো, এইটা কেমন? আমার হাতটা ছাড়েন আগে। আর আপনি কি কিনবেন না কিনবেন আমার কি? এই কুত্তা, কথা কানে যায় না? না মানে ওই যে নীল শাড়িটা বেশ লাগছে। আচ্ছা, এইটাই নিচ্ছি তাহলে। এবার ওই নীল শাড়িটা নিয়ে তিশা চলে গেল। কিছুক্ষণ পর তিশা বাইরে বেরিয়ে এলো। আমি দেখে তো পুরাই ক্রাশ। সত্যি, যে মেয়েকে এত জঘন্য লাগতো ওসব জিন্স টপ পরলে, আর সেই মেয়েকে আজ শাড়ি পরে কত সুন্দর লাগছে। এবার আমার সামনে এসে বলল, এই, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে আপনাকে। তাই? এবার চলেন, কোথায় যাবেন? এবার আমাকে নিয়ে সোজা পার্কে চলে এলো। আমি এখানকার তেমন কিছু জানি না, কারণ আমি গ্রামের ছেলে আর এই শহরে পড়াশোনা করতে এসেছি। আর আমার পকেটে তেমন টাকাও থাকে না যে এই শহরটা ভালো করে ঘুরে দেখব। আমার জীবন তো আপনারা জানেনই। পার্কে খুব গরম, আমার গোটা শরীর ভিজে যাচ্ছে। একটা গাছের নিচে গিয়ে বসা হলো। আমার এই অবস্থা দেখে তিশা ওর পার্স থেকে রুমালটা বের করে আমার মুখে দিতে যাবে, ঠিক তখনই আমি ওর হাতটা ধরলাম। আমার হাত ধরলে কেন? না না মানে কি মানে? না না, আমার মুখে আপনার রুমাল দেবেন না প্লিজ। কেন দেব না? আমি চাই না আমার মতো গরিব মানুষের ঘাম বড় লোকের মেয়ের রুমালে লেগে থাকুক, আবার আপনাকে গিয়ে গোসল করতে হবে। অভ্র, তুমি এমন কেন? জি, আমি এমনই। কেন কেন? আমার চোখের দিকে তাকাও। তুমি কি কিছুই বোঝো না? না, কি বোঝার আছে শুনি? সত্যি কিছু বোঝো না? না। অভ্র, আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে আমার মাথা পুরা রেগে আগুন। সঙ্গে সঙ্গে আমি ওর কাছ থেকে উঠে চলে এলাম। এবার তিশা আমার সামনে এসে দুহাত মেলে বলল, এই, যাবে না প্লিজ, আমার কথার জবাব দাও। কি জবাব দেব? তুমি আমাকে ভালোবাসবে কিনা? না, আমার পক্ষে সম্ভব না। কেন না? জানি না, আমার পথ ছাড়েন। আপনার সাথে আসাটাই আমার ভুল হয়েছে। কেন বলে যাও আগে। আমি আপনাদের মতো বড় লোকদের সহ্য করতে পারি না। কেন পারো না জানতে পারি কি? কারণ আপনারা আমার মতো গরিব মানুষদের পেটের ভাত কেড়ে নেন। আর আপনাকে এত বোঝা লাগবে না। সোজা কথা, আমি আপনাকে ভালোবাসি না। আমি বুঝতে চাই না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। জানো, তোমাকে আমার প্রথম থেকেই ভালো লাগতো। তখন ছিল শুধুই আমার ভালো লাগা, কিন্তু এই 3 দিনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার ওই মিষ্টি মিষ্টি জাদু করা কথাগুলোতে। ফালতু বকবেন না প্লিজ, আমাকে যেতে দিন। না, যেতে দেব না। আমি কিন্তু সুইসাইড করব তোমাকে না পেলে। যান গিয়ে করেন, এসব ভয় আমাকে দেখাবেন না। আমার কিন্তু এবার সহ্যের সীমা হারিয়ে ফেলছেন আপনি। সত্যি বলছি, আমি সুইসাইড করব। যান গিয়ে মরেন, আমার কিছু আসে যায় না। এবার আমি ওখান থেকে চলে এলাম। পুরা দিনটা খারাপ করে দিল। দুপুরে বসে বসে ঘামছি রুমে। ঠিক তখনই ফোন এলো একটা আননোন নাম্বার থেকে। হ্যালো। হ্যালো অভ্র, জি, আপনি কে? আমি মিতা, তিশার ফ্রেন্ড। অভ্র, তুমি এই হসপিটালে তাড়াতাড়ি আসো, তিশা সুইসাইড করেছে। ফালতু বকবেন না, আমার এসব শোনার সময় নেই। প্লিজ অভ্র, একবার আসো। সত্যি বলছি, তিশার এখন খুব অবস্থা খারাপ। তিশার শ্বাস প্রশ্বাস ধীর গতিতে চলছে। ওই মেয়ে, ড্রামা করেন কেন? প্লিজ আমাকে আর কল দিবেন না। এবার আমি কলটা কেটে দিলাম।
অনেকবার অনেক নাম্বার থেকে আমাকে কল দিল, একটাও রিসিভ না করে ফোনটা সুইচ অফ করে দিলাম। আমি জানি সব মজা করছে। সন্ধ্যা নেমে এলো, এবার দেখি কতগুলো লোক এলো আর আমার কলার ধরে তাদের গাড়িতে চাপিয়ে নিয়ে অনেক গালিগালাজ করতে লাগলো। আমি অনেক জানতে চাইলাম, কিন্তু তারা আমার গালে থাপ্পড় মারতে থাকলো। তারপর সবাই আমাকে থাপ্পড় মারতে থাকলো। আমি বুঝে উঠতে পারছি না কেন আমাকে মারছে, আর আমি কোনো কিছু জিজ্ঞাসা না করে বসে আছি শুধু। এবার আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, আর এটা তো সেই হসপিটাল যেটা দুপুরে মিতা আমায় ফোন দিয়ে বলেছিল। তাহলে এরা তিশার জন্য আমায় তুলে এনেছে। আমি ভেতরে যেতেই একজন মহিলা আমার পা ধরতে এলো। আমি আমার পা না ধরতে দিয়ে বললাম, এ কি, আপনারা কে? আর আপনি কে আন্টি? বাবা, আমি তিশার আম্মু। আন্টি, তিশা কোথায় আর কি হয়েছে ওর? তিশা এখন বেডে আছে। কি হয়েছিল একটু খুলে বলবেন? তিশা কোথা থেকে যেন 10:30টার সময় বাসায় ফিরলো, কোনো কিছু না বলে রুমের মধ্যে চলে গেল। 11টা বাজার সময় আমি রুমে গিয়ে নক করলাম, কিন্তু ওর কোনো সাড়া পেলাম না। আমি আবার করলাম, এভাবে 10 থেকে 12 বার করার পর কোনো সাড়া না পেয়ে পাশের বাসার লোকদের দেখে দরজা ভেঙে দেখি তিশা মাটিতে পড়ে আছে আর মুখ দিয়ে ফেনা কাটছে। তারপরে জানলাম তোমাকেও ভালোবাসে, কিন্তু তুমি ওকে ভাসো না। এটা কি ঠিক বাবা? আমাদের একটাই মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো বলো তো? বুঝলাম আন্টি, কিন্তু আমি আপনাদের মেয়েকে কখনো গ্রহণ করতে পারবো না। কেন বাবা? আন্টি, আমার বাসা কোনো এক গ্রামে। আমি একজন গেও ছেলে। আমি সবুজকে ভালোবাসি, আর আপনাদের মেয়ের পছন্দ পার্টি, ডিস্কো এসব। তাতে কি হয়েছে? গ্রামের মানুষরা কি মানুষ না নাকি? আন্টি, সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের সংসারের যে হাল, তাতে নুন আনতে পান্তা ফুরায়। আমি আপনার মেয়ের যোগ্য ছেলে না। ও সমাজের সাথে ঠিক মানিয়ে নেবে, দেখো। আন্টি, একটা কথা বলে কিছু মনে করবেন না। আপনি তো আমার আম্মুর মতো, তাই আম্মুর সামনে কোনো কিছু গোপন করতে নেই। জি বলে বাবা। আপনাদের মেয়ে বড়ই অহংকারী। তিশার লাইফস্টাইল আলাদা। তোমায় ডাকছে। আমি পেছন ফিরতেই দেখি তিশা আমাকে ডাকছে। না আন্টি, সম্ভব না যাওয়া। প্লিজ বাবা, একবার দেখা করে যাও। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে চলে এলাম বাসায়। আমি যদি ওর সামনে যেতাম, ওর পাগলামি চরম সীমায় পৌঁছে যেত, আর আমি রাগ না সামাল দিতে পেরে উল্টাপাল্টা কিছু করে ফেলতাম। তাই আগে ভাগে চলে এলাম। আজও টিউশন করা হলো না। ধুর, ভালো লাগে না। মোবাইলে লো ব্যাটারি, তাই চাচার দোকানে চার্জে বসিয়ে দোকানে একটা বই বের করে পড়তে লাগলাম। রাতে এবার ছাদে এলাম, হঠাৎ ফোন এলো। দেখে আম্মু ফোন করেছে। জি আম্মু, বলো। কাল বাসায় চলে আয়, কেন আম্মু? আসলেই জানতে পারবি। সকালে এবার বাসার দিকে রওনা দিলাম। বাসার সামনে গিয়ে দেখি অনেকগুলো বড় গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের গ্রামে তো শুধু মহেশ কাকার গাড়ি আছে। হয়তো মহেশ কাকার আত্মীয় স্বজন হবে হয়তো। আমি আর কিছু না ভেবে আমার বাসায় মাথা নিচু করে ঢুকে গেলাম, কারণ আমাদের খড়ের চালের বাসা অনেক নিচু, তাই মাথা নামিয়ে ঢুকতে হয়। বলেছিলাম না, খুব ছোট্ট পরিবার আমাদের। আমি এবার বাসার ভেতরে যেতেই দেখি অনেকগুলো লোক ও তাদের মাঝে তিশা। আমি তো দেখেই আগুন। আমি আম্মুকে চুপি চুপি ডেকে বললাম, আম্মু, এসব হচ্ছেটা কি? কি আবার, দেখতে পাচ্ছিস না তোর বিয়ের কথা চলছে? আমার বিয়ে? হ্যাঁ, তোর বিয়ে। আম্মু, তুমি তো ভালো করেই জানো আমি বড় লোকদের সহ্য করতে পারি না। ছাড় না বাবা, আমি চাই তুই সুখে থাক, আর মেয়েটাও তো তোকে অনেক ভালোবাসে, তাই না? তবু আম্মু, আমার বিয়ে করা সম্ভব না। তুই কি চাস এখনই এইভাবে বিয়েটা এখানেই হয়ে যাক? মানে কি এসবের? চুপ থাক তাহলে। আম্মু প্লিজ, আমি এই বিয়ে করতে পারবো না। ওই মেয়ে আমাদের সমাজে বসবাস করতে পারবে না। তো তুই ওকে নিয়ে দূরে কোথাও চলে যাবি? আম্মু, তুমি এটা বলতে পারলে? তুমি ছাড়া আর আমার কে আছে যে তোমাকে ছেড়ে আমি একটা অন্য মেয়ের সাথে বাইরে ঘর বাঁধবো? দেখ অব্র, মেয়েটা খুবই ভালো, তোকে অনেক ভালোবাসবে। আমি এবার রেগে সবার সামনে গিয়ে বললাম, এই যে আপনারা সবাই উঠুন, আর প্লিজ এখান থেকে চলে যান। এই বিয়ে হবে না, প্লিজ, আমি হাত জোর করছি। তিশা এবার কান্না করতে করতে আমার পায়ে এসে পড়ল। এবার আমার আম্মু আমাকে সরিয়ে দিয়ে বলল, আপনারা দাঁড়ান, আজ এখানেই বিয়ে হবে, দেখি ওর কত বড় সাহস। আম্মু, আমি এই বিয়ে করতে পারবো না, প্লিজ আম্মু। এই বিয়ে যদি সুষ্ঠুভাবে না হয়, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আমি এবার চুপ করে রইলাম। আমাদের বিয়ে হয়ে গেল, যাকে বলে জোরপূর্বক।
বাসর রাত আজ আমাদের। আমি রুমে ঢুকতে চাইছি না, কিন্তু আমাকে ঢুকতে হবে। আমি এবার রুমে ঢুকে ওর সামনে বসলাম। ও আমার দিকে কিছুটা তাকিয়ে খুব মিটমিট করে হাসছে। আমি কোনো রকম সাড়া না দিয়ে শুয়ে পড়লাম। একটু পরে ও চিৎকার করে উঠল। উফ, আও! কি হলো? এমন একটা বাসর রে বাবা, ছি ছি, গায়ের উপর কুটি পড়ছে। এজন্যই তো আমি বলেছিলাম আমাকে বিয়ে না করতে। আপনার লাইফস্টাইল আমাদের মতো সমাজের সাথে মিলবে না। শুনলেন আমার কথা? এবার থেকে এখানেই থাকতে হবে, না হলে যেখানে খুশি চলে যাবেন। তিশা খুব রেগে শুয়ে পড়ল। সকালে উঠে তিশা চিৎকার করতে লাগলো। ফ্রেশ হব, টয়লেট কোথায়? টয়লেট নেই মানে যা করতে হবে সব মাঠে। তিশা রেগে আগুন হয়ে গেছে। কোনো রকম খাওয়া দাওয়া সেরে কলেজে বেরিয়ে পড়লাম। এবার আমরা কলেজে এসে পৌঁছে গেলাম। আমরা এবার দূরে দূরে হাঁটতে লাগলাম। আমি সোজা ক্লাসরুমের দিকে চলে গেলাম, কোনো রকম খেয়াল না করে। এবার ক্লাস সেরে আমি একাই কলেজ ক্যাম্পাসে বসে আছি, আর চারিদিকে শুনতে পাচ্ছি। এই ছেলেটাকে শেষ পর্যন্ত তিশার চাকর হতে হলো। সবার মুখে এক কথা। আমি এবার রেগে হনহন করে তিশাকে খুঁজতে লাগলাম। কিছু দূরে দেখি তিশা অনেক হাসাহাসি করছে। এবার আমি তাদের কাছে যেতেই রীতা বলল, এই তিশা, এসে গেছে তোর ভিখারি বর। রীতা ভিখারি না, ও ডাবল ভিখারি। তিশা, ওর মতো ভিখারিকে তুই বিয়ে করতে গেলি কেন? তোর জন্য তো কত বড় লোকের ছেলে মিলতো। জি মিলতো, তবে এর মতো মিলতো না। একে আমার পায়ের নিচে রাখলে ও সারা জীবন থাকবে। তিশা, আপনি আমাকে ব্যবহার করলেন। জি খ্যাত, যাকে বলে প্রতিশোধ। আমি আপনার কি ক্ষতি করেছিলাম বলবেন একটু? দেখতে চাস? হ্যালো অল গাইস, সবাই একটু এদিকে আসবেন। এই ছেলেকে আমি বিয়ে করলাম কাল, আর আজ তাকে আমি ব্যবহার করব, যাকে বলে ইউজ অ্যান্ড থ্রো। ভিখারির বাচ্চা একটা। এই মেয়ে, ভিখারি আমাকে বলতে পারিস, কিন্তু আমার আব্বুকে না। কেন রে, তোর আব্বু কি লন্ডনে ভিক্ষা করে নাকি? এই মুখ সামলে। আমার আব্বু আপনাদের মতো চুনোপুটি বড় লোকদের পেছনে রাখে, জায়গা পাবেন না তার কাছে। এবার আমি সোজা বাসায় চলে এলাম। এসে শুনি তিশাকে আম্মু খাবার দিতে গিয়েছিল, ভালো খাবার না দেখে উল্টে ফেলে দিয়েছে। এবার আমি খাবার নিয়ে ওর সামনে গেলাম, খাবারের থালা এগিয়ে দিয়ে, এই নিন, খেয়ে নিন। হোয়াট? এগুলো খাবার? নিন, খেয়ে নিন। আমি খাবো না বলছি তো, খাবো না। খেয়ে নিন বলছি না? না, আমি খাবো না বলছি তো। এটা বলেই খাবারের থালা উল্টে ফেলে দিল। আমি এবার ওকে ওখান থেকে তুলে বাইরে টেনে এনে ফেলে দিলাম। এটা ভদ্রলোকের বাসা, আপনার মতো অভদ্র মেয়ের থাকার জায়গা না। জানেন এতটুকু খাবারের দাম কত? এটা আমার আম্মুর ভাগের খাবার। আম্মু নিজে না খেয়ে আপনাকে খাওয়াতে পাঠালো, আর আপনি সেটা ছুঁড়ে ফেলে দিলেন, তাও একবার না, দুইবার। এই নিন আপনার সব জিনিসপত্র, যান, বিদায় হয়ে যান আমার বাসা থেকে। আপনার মতো কলঙ্কিত মেয়ে আমার বাসায় থাকলে খুব খারাপ হবে। এ অব্র, তুই কাকে কি বলছিস? আম্মু তুমি চুপ করো। যা হচ্ছে আজ শুধু তোমার জন্য। এবার যা করার আমাকেই করতে দাও। তোদের মতো গরিবদের না আমি আমার পায়ের নিচে রাখি। সব ছেঁড়া কাপড় চোপড় পরে ঘোরে। দেখ, আমাকে দেখ, আমার এই জামাটার দাম 18,000 টাকা। তোরা তো কখনোই টাকাটাই একসাথে দেখিসনি। আপনি চলে যান, আর ঘুরেও আমার বাসার দিকে আসবেন না। তুই তুই ভিখারির বাচ্চাকে আমি কলেজে দেখে নিব। আম্মু এসব দেখে কান্না করতে লাগলো। যা হচ্ছে সব আমার জন্য। আমি আমার ছেলের জীবনটা নষ্ট করে দিলাম। ছি। আম্মু এমন বলে না। কোনো আম্মুই কি চায় যে তার ছেলে সুখে না থাক? তোমার ছেলের ভাগ্যে না হয় সুখ ছিল না, যে গেছে তাকে যেতে দাও না, না যেতে চাইলে লাথি মেরে এগিয়ে দাও। আম্মু এবার কান্না করতে লাগলো। একটু পরে দেখি তিশার আব্বু আম্মু আমার বাসার সামনে এসে হাজির। এবার আমাকে উল্টাপাল্টাভাবে দোষারোপ করছে, সত্যতা না যাচাই করে। আমি সব মাথা নিচু করে শুনছি। আমি এবার লক্ষ্য করলাম তিশা গেটের পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর রাগে ফুঁসছে। বুঝলাম প্রতিশোধ নিচ্ছে। অনেক গালিগালাজ করছে সবাই, সত্য যাচাই না করেই। আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কারণ এখানে বড় লোকের কথা চলে, আমাদের মতো গরিবের না। আমি এবার মাথা তুলে, আঙ্কেল, আপনারা সবাই সত্য যাচাই না করে আমাকেও আমার পরিবারকে এভাবে অপমান করতে পারেন না। এরপর একজন ছুটে এসে আমার জামার কলার ধরে, অন্যের মেয়েকে কষ্ট দিয়ে এখন সাধু স্বচ্ছ? আঙ্কেল আপনারা বিশ্বাস করুন। এরপর আমি সব ঘটনাটা পুরো খুলে বললাম। এটা শুনে তিশার আব্বু খুব রেগে গেল। সোজা তিশার কাছে গিয়ে তিশার হাত ধরে আমার সামনে নিয়ে এসে
ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগলো। আমি এখানে থামাতে পারতাম, কিন্তু না, সে বুঝুক এটা সমাজের কত বড় অপমান। এবার তিশার আব্বু বলছে, তোকে ছোট থেকে আদর দিয়ে দিয়ে এমন করে ফেলেছি যে আজ তোর শ্বশুর ঘর এর সবার সামনে আমার অপমান সহ্য করতে হচ্ছে। কিছু মনে করবেন না, আমি মাত্রই সত্যিটাই জানালাম। না না বাবা, আমার মেয়েটা উল্টা কথা বলেছে। এবার তিশার আব্বু হুমকি দিয়ে বলছে, এই কে আছিস? তিশার যা জিনিসপত্র আছে এখান থেকে ফেলে দে, আজ থেকে এখানেই থাকবে। তিশা এবার ওর আব্বুর হাত ধরে, আব্বু, আমি এখানে থাকতে পারবো না। তোকে থাকতেই হবে, তোর পছন্দের ছেলের সাথে তো তোকে বিয়ে দিয়েছি। আব্বু প্লিজ, এরকম একটা ভিখারি ছেলের সাথে আমি থাকতে পারবো না, প্লিজ। অভ্র, আমি আসি, যা পারো করো। আর হ্যাঁ তিশা, তুই বাসাতে আসতে আগে অভ্রের কাছে পারমিশন নিবি, তারপর আসবি। আমি একটা ভিখারি ছেলের কাছে থাকবো? এটা কিভাবে মনে করলে তোমরা? তার থেকে আমি মরে যাব। আব্বু নিয়ে যান আপনাদের মেয়েকে। আমি চাই না আমার মতো গরিব ভিখারি ছেলের জন্য আপনাদের মেয়ের কোনো ক্ষতি হোক। এটা হয় না বাবা, কোনো মেয়ের বিয়ে হয়ে গেলে তার একমাত্র বাসা তখন স্বামীর বাসা। আব্বু, আপনার মেয়ে তো আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারেনি, আর আমিও আপনার মেয়েকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারিনি। বাবা এসব কি বলছো? জি, আমি ঠিক বলছি। আমি শুধুমাত্র আমার আম্মুর জন্য এই বিয়েতে রাজি হয়েছি। আম্মু এবার ছুটে এসে বলছে, এই অব্র, এসব কি বলছিস? জি আম্মু, আজ আমাকে বলতে দাও। এবার তিশার আব্বু কিছুক্ষণ চিন্তা করে বলছে, এখন তোমরা কি চাও? আমরা ডিভোর্স চাই। আমিও ডিভোর্স চাই। কি বলছিস তিশা? তোর মাথায় কি কিছু আছে? ডিভোর্স মানে কি জানিস? আমার এত সব জানা লাগবে না, আমি ডিভোর্স চাই, ব্যাস। বাবা তুমি কি চাও? জি আঙ্কেল, আমিও ডিভোর্স চাই। আপনার মেয়েও আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারছে না, আর আমিও। ঠিক আছে, তোমরা দুজনে ভেবে দেখো কি করবে। একটা ভিখারি গরিব ছেলেকে ডিভোর্স দেব, এতে ভাবার কি আছে? হ্যাঁ, আমি ভিখারি হতে পারি, তবে আপনার মতো এত অহংকারী না। জি, আমি অহংকারী। আমার আব্বুর অনেক টাকা, সব আমার। বাপেরটা নিয়ে সবাই ফুটানি করতে পারে, আপনার কি আছে বলুন শুনি? এই দেখুন, আমার এই বাসাটা আছে নিজের, আপনার কি আছে? আমারই তো সব। আমার আব্বুর যা টাকা পয়সা সব, বাড়ি দালান সবকিছু। তিশার আব্বু একভাবে তাকিয়েছিল তিশার দিকে এতক্ষণ, এরপর রেগে সোজা তিশার মুখের উপর থাপ্পড় মারে। তোকে এর জন্য আমরা ছোট থেকে বড় করে তুললাম, তুই শুধু ভালোবাসিস আমার ধন সম্পত্তিকে। আমি তোর মতো মেয়েকে দেওয়ার থেকে অনাথ আশ্রমে দান করে দেব। তিশার চোখে মুখে এবার হালকা কান্নার আভাস। সরি আব্বু। সি সি সি, তোকে আমার মেয়ে বলতে এবার ঘৃণা করছে। সি, তোর ডিভোর্স চাই না? জি। মেয়েটা কত সহজে ডিভোর্স চাই বলে। আমি কিন্তু মুখেই বললাম যে আমার ডিভোর্স চাই, কিন্তু আমার ইচ্ছে নেই, কারণ সে আমার বউ। যতই হোক, বউ তো বউই হয়। এবার দেখি তিশার আব্বু কোর্টের উকিলকে ফোন দিল। কিছুক্ষণ কথা বলার পর, 6 মাস পর ডিভোর্স, তাই আমি বলছি তোরা দুজন দুজনকে খুব ভালো করে বোঝার চেষ্টা কর কাছ থেকে। আমি এখানে থাকতে চাই না, আমি বাসায় যেতে চাই। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। এবার তিশার আব্বু আমার কাছে এসে বলছে, বাবা কিছু মনে না করলে একটা কথা বলি? জি আঙ্কেল, নিশ্চয়ই। বলছি কি, এই 6 মাস যদি আমার বাসায় থেকে আমার মেয়েটাকে একটু বোঝার চেষ্টা করো তাহলে। আমি পুরো কথাটা না বলতে দিয়ে, ইম্পসিবল, আমি পারবো না। বাবা এরকম করো না, আমি জানি আমার মেয়েটা রাগের মাথায় বলেছে এসব। না আঙ্কেল, আপনার মেয়ে রাগে বলছে না, বলছে অহংকারে। বাবা বোঝার চেষ্টা করো। না আঙ্কেল, আমি আপনার বাসায় যেতে পারবো না। এবার আমার আম্মুর কাছে গিয়ে বলছে, প্লিজ আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলুন। এবার আম্মু আমার কাছে এসে অনেক করে বুঝালো। আমি মানতে চাইছিলাম না, কিন্তু ভাবলাম আমি না মানলে হয়তো আম্মু কষ্ট পাবে। কিছুক্ষণ পর আমি গাড়িতে চাপলাম। আমার সামনে তিশা বসে আছে, আমার দিকে তাকিয়ে মুখ বেঁকিয়ে। ঠিকই চলে এলো, বুঝি না নাকি ভিখারি একটা। আমি কিছুই বললাম না। মেয়েটা অনেক সুন্দর, তবে মনটা না। মনটা যদি সুন্দর হতো তাহলে একটা খুব ভালো একটা মেয়ে হতো। দেখতে তো পরীর মতো, পুরাই মায়াবী একটা মুখ, চোখগুলা টানা টানা। আল্লাহ কতই ভালোভাবে বানিয়েছে। এবার তিশার বাসার গেটে ঢুকলাম, পুরাই একটা প্যালেস। আমি এবার রুমে ঢুকতেই তিশার আব্বু তিশাকে বলছে, অভ্রের যদি কোনো রকম কোনো খাতিরে এতটুকু অভাব হয়েছে, এই জায়গা ধন সম্পত্তি সব দান করে দেব, মনে রাখিস। আর অভ্র, কিছু খারাপ কিছু দেখলে আমায় বলার দরকার নেই, তুমি নিজের মতো করে শাসন করবে। আচ্ছা আব্বু। এবার আমিও তিশাকে বুঝিয়ে দেব আমি কি জিনিস। এতদিন ভদ্রের মুখোশ পরে ঘুরতাম, আজ থেকে নিজের আসল চেহারা দেখাবো। আর এদিকে দেখি তিশা ওর আব্বুর দিকে মুখ বাঁকিয়ে বলছে,
যা খুশি করবে, ভিখারি একটা। আমি এবার টেস্ট করার জন্য বললাম, এই যান, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসুন। আমি কোনো ভিখারিকে পানি দিতে পারবো না। আব্বু! এই ভিখারির বাচ্চা, স্টপ, আনছি। এই তো বাছাধন পথে এসেছে। এবার পানি খেয়ে চুপচাপ শুয়ে আছি। আমার বাটনওয়ালা ফোন, তাই ওতে সাপ গেমটা খেলছি একটা কোণে বসে। হঠাৎ আমার বুকের ভেতরটা নেচে উঠল। আমি সামনে তাকাতেই দেখি শালা তিশা ফুল সাউন্ডে মিউজিক লাগিয়ে বিছানার উপর লাফাচ্ছে। আমি কিছু না বলে ওর দিকে তাকাতে লাগলাম আর ভাবতে লাগলাম, বড় লোকেরা সবই করতে পারে। শালা কানের পর্দা দেখি ফাটিয়ে দিল। আমি চুপচাপ বাইরে চলে এলাম। দেখি তিশার আম্মু কিচেনে আছে। আমাকে দেখতে পেয়ে ডাক দিল, এসো বাবা এসো। জি আন্টি। আন্টি কি, আম্মু বলবে, ঠিক আছে? আচ্ছা। অভ্র, বাবা আমার মেয়েটাকে তুমিই ঠিক করতে পারবে। ডিভোর্স জিনিসটা ছেলে খেলা না। এই একটা শব্দ দুটো মানুষকে সারা জীবনের জন্য আলাদা করে দেয়। আমি তো বুঝেই উঠতে পারছি না তিশা তোমাকে দুটো মানুষকে সারা জীবনের জন্য আলাদা করে দেয়। আমি তো বুঝেই উঠতে পারছি না তিশা তোমাকে এত বিয়ে করার জন্য নাটক কেন করলো। আম্মু হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? জানি না আম্মু। আমার হাতে হাত রেখে কথা দাও, আমার মেয়েকে তুমি ডিভোর্স দেবে না। আমি এবার চিন্তায় পড়ে গেলাম। কিছুক্ষণ পর আমি বললাম, আচ্ছা আম্মু। এবার রাতে ডিনার করে রুমে বসে বই পড়ছি। ইলেকট্রিসিটির আলোতে বই পড়তে অনেক ভালো লাগছে। দেখলাম তিশা আমার রুমের পাশে ঘুরঘুর করছে। আমি অন্য কোনো দিকে মন না লাগিয়ে নিজে এক মনে পড়তে লাগলাম। কিছুক্ষণ পড়ার পর আমি শুয়ে পড়লাম। আমার আর তিশার রুম এখন ভিন্ন। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম কেউ একজন আমার চোখে মুখে কিস করছে। বুঝলাম তিশা আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করছে। আমি এবার তাড়াতাড়ি উঠে, এসব কি হচ্ছে শুনি? না মানে, কি মানে? না মানে এটা করলে তো তোমারও চাহিদা মিটবে আর আমারও। না, আমার লাগবে না। আপনি আমায় ব্যবহার করছেন শুধু এটার জন্য? ছি, আমার ভাবতেই ঘৃণা লাগছে। ওই ভিখারির বাচ্চা, তুই এখন আমার বিয়ে করার বর, তাই আমার চাহিদা মেটানো তোর কাজ। না, আমি চাই না এসব। আমাকে স্বামী হিসেবে মানেন কি যে এসব কাজে আবারও লিপ্ত হব? আমার এসবই লাগবে। এসব ভুলভাল ধারণা মাথা থেকে নামান আর নিজের রুমে চলে যান। আমার চাহিদা আমাকে মেটাতে দে, তারপর আমি আমার রুমে যাব। আমি এবার রেগে আর না থাকতে পেরে বললাম, ছি ছি ছি, আপনি এতটা খারাপ? আপনি শুধু আমাকে শারীরিক সম্পর্ক করার জন্য ব্যবহার করেছেন? জি, তাতে কি হয়েছে? এতে তো তুইও সুখ পাস আর আমিও। এখান থেকে বেরিয়ে যান। আমি যাব না যতক্ষণ না আমার চাহিদা পূরণ করছিস। ধ্যাৎ। এবার তিশাকে টেনে ধরে বাইরে ফেলে দিলাম এবং লক করে দিলাম রুম। পরের দিন কলেজে আমরা দুজন একসাথে যাচ্ছি, কারণ আমাকে তিশার পাশে থাকতে হচ্ছে সব সময়। দেখি দেয়ালে আমাকে নিয়ে পোস্টার লাগিয়ে দিয়েছে। লেখা আছে, তিশা একটা ভিখারিকে বিয়ে করে তাকে পুষছে, ভিখারিকে কিছু দিয়ে সাহায্য করুন। আমার দিকে সবাই তাকাচ্ছে আর হাসছে। নিজেকে খুব লজ্জিত মনে হতে লাগলো। তিশা এবার ওর ফ্রেন্ডের কাছে গিয়ে আমার দিকে আঙ্গুল তুলে অনেক হাসছে। আমি এবার রুমে যাচ্ছি। পাশের কতগুলো ছেলে মেয়ে আমার দিকে কয়েকটা কয়েন ছুঁড়ে মারছে। আমার চোখে, কপালে, গায়ে সব জায়গাতেই লাগছে, কিন্তু কষ্ট তো বেশি হচ্ছে এই মনটাতে। ছি, একটা মেয়ে এতটা অহংকারী হতে পারে? ভাবতেই পারছি না। আমি ক্লাসরুমে না গিয়ে ক্যাম্পাসে কোনো এক নির্জন জায়গায় বসে বসে কান্না করতে লাগলাম। আমি গরিব বলে এতটা অপমান কিভাবে সহ্য করব বলুন তো আপনারা? আমি এখানে কান্না করছি, সেখানেও দেখি অনেকগুলো ছেলে মেয়ে আমাকে দেখে অনেক খিল্লি করছে আর আমার দিকে 2 টাকা 5 টাকার কয়েন ছুড়ে দিতে লাগলো এবং সবাই আমাকে ভিখারি বলছে আর হাসাহাসি করছে। আমি মুখ বুজে সেগুলো সহ্য করছি। এরপর হঠাৎ করে আমি এবার কলেজ ক্যাম্পাস থেকে উঠে সোজা বাসায় চলে এলাম, মানে তিশাদের বাসায়। রুমে এসে চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর তিশার আম্মু রুমের বাইরে থেকে, অব্র বাবা, আসতে পারি? নিশ্চয়ই আম্মু, কেন আসতে পারেন না? আচ্ছা, আজ এত তাড়াতাড়ি কলেজ থেকে চলে এলে? জি আম্মু, শরীরটা একটু খারাপ। ও আচ্ছা, তাহলে তোমার চোখগুলো লাল কেন? কই না তো। আম্মুর চোখে ধরা না দিয়ে যাওয়া যায় না। সত্যি বলছি আম্মু, শরীর কেমন একটা লাগছিল, তাই আমি চলে এলাম। আর আপনাদের মেয়ে কলেজে আছে। একটা সত্যি কথা বলবে? জি আম্মু, বলেন। তিশা তোমায় খুব অপমান করেছে, তাই না? না না আম্মু, কি যে বলেন না। জি, এটাই সত্যি। আমার থেকে তুমি লুকোচ্ছ কিছু। না না আম্মু, কি যে বলেন না। আম্মু, আপনি শুধু শুধু চিন্তা করছেন, তেমন কিছু হয়নি।
আমার খুব ক্ষুধা লাগছে, চলেন খাবো। আমার এতটুকুও ক্ষুধা নেই, তবুও তিশার আম্মুর কাছ থেকে রেহাই পাওয়ার জন্য এই বাহানাটা বানাতে হলো। আমি খাবার খেয়ে এসে রুমে বই পড়তে লাগলাম। দেখি তিশার আব্বু এলো এবার আমার রুমে। বাবা কি করো? এই তো আব্বু, একটু বই নিয়ে নাড়াচাড়া করছি, বসেন আব্বু। আচ্ছা আচ্ছা। দেখি তিশার আব্বুর দুটো হাত পেছনে, কি যেন আমার থেকে লুকিয়ে রেখেছে। এবার আমি বললাম, আব্বু আপনার পেছনে কি? না না কিছু না তো। আব্বু আপনি দেখাবেন কি না? আচ্ছা আগে চোখ বন্ধ করো তারপর। এতে আবার চোখ বন্ধ করার কি আছে? ওহো, বন্ধ করো না। এবার আমি চোখ বন্ধ করতেই সারপ্রাইজ। আমি এবার চোখ খুলতেই দেখি একটা বড় দামি মোবাইল আমার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। আমি না নিয়ে, আব্বু এসব কি? কি মানে? তুমি আমার জামাই, আর তোমাকে খুশি রাখা আমার দায়িত্ব। আমার মেয়েকে শোধরানোর দায়িত্ব তোমার। সবই ঠিক আছে, তবে আমি এই মোবাইল নিতে পারবো না। আমি অনেক খুশি আমার ওই বাটনওয়ালা ফোন নিয়ে। দূর, কি যে বলো না, তুমি আমার জামাই আর তোমার কাছে সুইচওয়ালা মোবাইল। তোমাকে তো স্মার্ট হতে হবে, তাহলে কলেজের সবাই তোমাকে ভালো চোখে দেখবে। না আব্বু, আমি সবার চোখে এভাবেই থাকতে চাই, আমি মডার্ন সাজতে চাই না। বাবা আমি অত সব জানি না, আজ থেকে তুমি এই মোবাইলটা ব্যবহার করবে, নইলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তিশার আব্বু ভ্রু নাড়িয়ে আমার কাছ থেকে চলে গেল। আমি তো মোবাইলের নামটা শুনতেই কেমন যেন অবাক হয়ে গেলাম। আইফোন এক্স। আমি আনবক্সিং করলাম, মোবাইলটা বের করে চারদিকটা লক্ষ্য করলাম, কিন্তু সুইচ কোথায়? কিছু খুঁজে না পেয়ে মোবাইলটা রেখে দিলাম। তিশাও এরকম একটা মোবাইল ব্যবহার করে, তাই ওর কাছ থেকে জেনে নেব। আমি বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম। বিকালে উঠে আমার রুমের পেছনে বারান্দায় গেলাম। আমার পাশেই তিশার রুম, আর সেই রুমেও বারান্দা আছে, বাইরে ঝোড়ো হাওয়া বইছে। তিশা কফির কাপটা নিয়ে গাল হাত দিতে দিতে কি যেন ভাবছে। চুলগুলা পুরাই খোলা, হাওয়ায় চুলগুলা উঠছে, পুরাই পরি দেখাচ্ছে। আমি তো দেখেই ক্রাশ খেয়ে গেলাম। আমার এভাবে তাকানো দেখে, ওই এভাবে তাকাচ্ছ কেন? কখনো দেখোনি নাকি? না 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 মানে, কি মানে? না মানে আইডিয়া। আমি একবার আপনার রুমে যেতে পারি? আচ্ছা। আমার তিশার রুমে যাওয়ার উদ্দেশ্য হলো ওই মোবাইলটা কিভাবে চালায় সেটা শেখার জন্য। আমি এবার ওর রুমে গিয়ে নক করলাম। তিশা আসতে পারি? জি আসো। বসতে পারি? জি। এবার আমি সোফায় বসতে যাব, ঠিক তখনই, ভিখারির শখ দেখো না, সোফায় বসবে, নিচে বসো। আচ্ছা। আমি এবার নিচে বসে নতুন মোবাইলটা তিশার দিকে এগিয়ে নিয়ে যেতেই তিশা পুরাই চমকে গেল। তিশা এটা কিভাবে চালাতে হয়? আমি তো জানি না, তাই আপনি একটু শিখিয়ে দিলে ভালো হতো। তুমি এই মোবাইল কোথায় পেলে বলো? না না, আব্বু দিয়েছে। ও আচ্ছা। জি, একটু শিখিয়ে দেবেন? কিছু পারছি না। আবার কাঁচ লাগানো সুইচ কোথায়? পাগল নাকি? আইফোনের সুইচ কোথায় পাবে? এটা তোমার সুইচওয়ালা মোবাইল না। তা এতে তো শুধু কাঁচ, মাত্র 3টা সুইচ দেখি, মাঝে একটা আর পাশে দুটো, কিন্তু লাল বাটন আর সবুজ বাটন কোথায়? আমার কথাগুলো শুনে তিশা পুরাই হেসে অস্থির। কি জানি কেন হাসছে। এবার তিশা হেসে হেসে বলছে, এই খ্যাত বলা, এখানে আসো। কই যাব? আমার পাশে। না না, আপনার শরীরে যদি টাচ হয়ে যায়। উফ, মোবাইল চালানো শিখবা না? এবার আমি ওর পাশে বসলাম। দেখি আমার সামনে মোবাইলটার কাছে হাত দিতেই মোবাইলটা খুলে গেল। ওরে বাবা, কি আজব ব্যাপার! দেখি কত বড় স্ক্রিন, পুরাই মনে হচ্ছে একটা টিভি। আমাদের গ্রামের মহেশ কাকার ছেলের একমাত্র এরকম মোবাইল আছে, তাও এর থেকে অনেক ছোট। এই দেখো অভ্র, এভাবে চালাতে হয়। আমার হাতের আঙ্গুলগুলা নিয়ে কাচের উপর টাচ করতে লাগলো, বেশ ভালোই লাগছে। আমাকে দেখাতে লাগলো একে একে। আমি কিছুক্ষণ পর লক্ষ্য করলাম তিশার দুটো চোখের দিকে, সত্যি অপূর্ব। আমার দিকে এবার তিশা তাকিয়ে একটা ছোট্ট হাসি দিয়ে, কি ব্যাপার? না না কিছু না। তুমি এমন কেন? কেমন? এই যে আমাকে এত ভয় পাও কেন? ভয় পাওয়ার কারণ একটাই, আপনি বড় লোক আর আমি গরিব। জি, তার জন্য তো তোমার নাম ভিখারি। এবার আমি পুরোপুরি কন্ট্রোল না রাখতে পেরে তিশার সামনে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। এটা দেখে তিশা সঙ্গে সঙ্গে আমার চোখ মুছে, সরি, ভুল হয়ে গেছে। কি ব্যাপার আজ এত রেসপেক্ট? না না, ইটস ওকে, চোখে কিছু একটা পড়ে গিয়েছিল। আমি সবই বুঝি, ঠিক আছে? তোমাকে আর এই কথাটা বলে কষ্ট দেব না। যতই হোক তুমি তো আমার স্বামী, তাই না? আমার মুখে একটা খুব খুশির আভাস মিলল এতদিনে।
দেখি তিশাও লজ্জা পেয়ে বাইরে চলে গেল আমার হাতে মোবাইলটা ধরিয়ে। আমি এবার বেরিয়ে চলে এলাম রুমে মোবাইলটা রেখে বাসার চারদিক ঘুরতে লাগলাম। দেখি তিশার আম্মু কিচেনে, তাই ভাবলাম যাই একটু হেল্প করি গিয়ে। আম্মু আসতে পারি? এই ছেলে, আসার জন্য পারমিশন লাগে নাকি? লাগে তো আম্মু। এবার ছুটে এসে তিশার আম্মুকে জড়িয়ে ধরে, আম্মু আপনাদের মেয়ে চেঞ্জ হয়ে গেছে। কি বলো? জি আম্মু, মনে হয় আমি আপনাদেরকে দেওয়া কথা রাখতে পেরেছি। বুঝলাম না। আজ তিশা আমাকে নিজের স্বামী বলে আমায় ডেকেছে। জি জানি, অনেকটা বদলে গেছে মেয়েটা। আজ যে মোবাইলটা তোমার আব্বু দিয়ে এলো সেটা তিশাই এনে তোমার আব্বুকে দিয়ে পাঠিয়েছিল। কি বলেন? কিছুই তো বুঝতেছি না। কিচ্ছু বোঝা লাগবে না, এত বড় ছেলে একটা এখনো কিছু বোঝে না। পাজি জামাই। জি শাশুমা। এবার রাতে ডিনার সেরে রুমে গিয়ে শুয়ে আছি। দেখি তিশা আমার রুমে এলো, তারপর দরজা ছিটকিনি লাগিয়ে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। আমি এবার তিশাকে একটু নাড়িয়ে, এই কি হচ্ছে এটা, উঠুন বলছি। উফ, ঘুমাতে দাও না। এটা বলে আমাকে পুরাই সাপের মতো জড়িয়ে নিল। আমি নড়তে পারছি না। আমাকে জড়িয়ে, এটা উঠুন বলছি। উফ, ঘুমাতে দাও না। এটা বলে আমাকে পুরাই সাপের মতো জড়িয়ে নিল। আমি নড়তে পারছি না। আমাকে জড়িয়ে আমার বুকে মাথা গুঁজে শুয়ে আছে আর মাঝে মাঝে হাসছে। আমি তাকাতেই চোখ বন্ধ করে ঘুমাবার ভান করছে। এই ওঠেন, আমার বুকে লাগছে। না, ওঠার কোনো প্রশ্নই ওঠে না। মানে কি? আমি আমার স্বামীর বুকে শুয়ে আছি, তাতে তোমার কি? বুকটা কিন্তু আমার। কে বলেছে শুনি? এটা বলে আমার উপর চেপে আমার ঠোঁটটা কামড় দিল। আর আমি রেগে, এই পাঁজি মেয়ে, যান আপনার রুমে যান। না, যাব না। কি করার করে নাও। উফ আল্লাহ। আমি এবার যাই হোক আমার বুক থেকে তিশার মাথা নামিয়ে মুখ ফিরিয়ে শুয়ে পড়লাম। আমারও খুব হাসি পাচ্ছে রে ভাই। কি হচ্ছে এসব, কিছুই বুঝতেছি না। রাতটা কোনো রকম করে পার করলাম। সকালে চোখ খুলতেই দেখি তিশা পিচ্চিদের মতো আমার গায়ে পা তুলে জড়িয়ে ঘুমাচ্ছে। আমি এবার ওকে সরাতে চেষ্টা করলাম। এই সরেন। এটা বলে আরো জোরে আমাকে জড়িয়ে ধরলো। আমি আর কোনো কিছু না করে তিশা যেমন আছে তেমনই থাকতে দিলাম। আমি ওর মুখের দিকে চেয়ে আছি আর ভাবছি, মেয়েরা এত মায়াবী, কিন্তু মনটা আগে খুব অহংকারী ছিল, কিন্তু আজ আমায় অনেক ভালোবাসে। কারণটা কি? আমি এবার কিছুক্ষণ ভাবার পর, তাতে আমার কি, তিশা তো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তিশার ওই দুটি চোখের দিকে তাকাতেই আমি ফিদা। এত সুন্দর টানা টানা চোখ, পুরাই জোশ, কখনো এভাবে দেখিনি। আমি আর থাকতে না পেরে তিশার দেওয়া মোবাইলটার ক্যামেরা অন করলাম। কাল শিখিয়ে দিয়েছিল, ওই ঘষে ঘষে অন করলাম, তাও আবার টানা 15 মিনিট পর। এবার আমি ওর মুখের একটা ফটো তুলতেই দেখি টর্চ লাইটের মতো জ্বলে উঠলো। আমি সেটা দেখে ভয়ে, ও মা এটা কি? সঙ্গে সঙ্গে তিশা উঠে আমার মুখে হাত দিয়ে, কি হলো? কি হলো? না না কিছু না। আমার মুখে ভয়ের আভাস থেকে তিশা মনে হয় খুব ভয় পেয়ে গেছে। দেখেও এবার কান্না শুরু করে দিল। কি হয়েছে বলবা তো নাকি? না না কিছু না। ওই কি হয়েছে বলবা কি না? আমি ভয়ে মোবাইলটা ওর দিকে এগিয়ে দিলাম। কাল আপনি যে শিখিয়ে দিয়েছিলেন ফটো তোলাটা, তাই আজ আপনার একটা ফটো তুলতে গিয়ে দেখি একটা টর্চ লাইটের মতো কি যেন জ্বলছে। মনে হয় মোবাইলটা বাস্ট হবে। ফেলে দেন ওটাকে। আমার গা হাত পা এবার ভয়ে থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। আর আমি কেঁপে কেঁপে, আমি তার জন্যই বলেছিলাম এই মোবাইলগুলো ভালো না, আজ এখন মোবাইলটা ফেটে যাবে। এই কথাগুলো শুনে তিশা হাসছে আর আমার বুকে কয়েকটা কিল ঘুষি মেরে, কুত্তা বিলাই হারামি, পুরাই ভয় আমাকে শিউরে দিয়েছিলে তো, খ্যাত একটা। জি খ্যাত। আর এই খ্যাতটাকেই তো আপনি এখন আপনার স্বামী বলছেন। চুপ, ওটা মোবাইলের ফ্ল্যাশ ছিল, টর্চ লাইট ছিল, আর ফেটে যাচ্ছিল না। না না আমি দেখেছি, বিশ্বাস করি না আমি। এবার আমার মাথায় হাত ভুলিয়ে আমার কপালে একটা চুমু খেয়ে, পাগল একটা। এটা বলে আমার বুকে মাথা লুকালো। কিছুক্ষণ পর আমি, তিশা ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। এটা বলে আমার হাতটাকে জড়িয়ে ধরে আমার বুকে আবার জোর করে মাথা রাখলো। শালা একে তো গরম, আবার জড়িয়ে ধরেছে, পুরাই প্যারা। আরে ফ্রেশ হয়ে আসি, তারপর না হয় আবার জড়িয়ে ধরবেন। ওকে। এটা বলে আমি ফ্রেশ রুমের দিকে এগোলাম।
হঠাৎ আমার সামনে তিশা এসে, সকালে ঘুম থেকে উঠে কিসটা কে দিবে শুনি? কিস মানে? নেকা, তুমি জানো না স্বামী তার স্ত্রীকে সকালে উঠে একটা করে কিস দেয়, আবার অফিস থেকে আসার পরও? কই, আমি তো কখনো দিতে দেখিনি। আর আমি তো এখন অফিস যাই না, আমি তো কলেজে যাই। এবার তিশা রেগে আমার গলার দিকে হাত বাড়ালো। তোকে না আজ আমি মেরেই ফেলবো। ভাগ্যিস তুই আমার বর। লোক দেখাবে যে আমি আমার বউকে কিস করছি, দেখ। আর অফিস যাও না তো কি হয়েছে, কলেজ থেকে আসার পর তো দিতে পারবা নাকি? বেশি না, আমার মাথা গরম না করে আমাকে একটা কিস দিয়ে উদ্ধার করো প্লিজ। কিস দিয়ে উদ্ধার করে কিভাবে শুনি? ওরে আল্লাহ, এই খ্যাতটাকে নিয়ে আমি কিভাবে সংসার করব? একটা গেও। আমি এবার মুচকি মুচকি হাসতে লাগলাম। আমি তো এতক্ষণ ওকে রাগাচ্ছিলাম। এটা দেখতে পেয়ে তিশা আরো রেগে, কুত্তার বাচ্চা, যা, তোর কিস লাগবে না। আমি যেন দেওয়ার জন্য বসেই আছি। এটা বলে আমি হাসতে হাসতে ফ্রেশ রুমের দিকে ঢুকে গেলাম। আমি ফ্রেশ হয়ে এলাম। আমার পর তিশা ঢুকলো ফ্রেশ রুমে। আমি এবার আমার বইগুলো আমার ব্যাগে ভরতে লাগলাম। তিশা চিৎকার করে বলল, অভ্র, অভ্র, এই অভ্র। আমি এবার ফ্রেশ রুমের কাছে গিয়ে, কি হলো, চিৎকার করছেন কেন? ভেতরে আসো। কি? ভেতরে আসো। না, আমি যাব না। এবারও দরজার পাশে এসে আমার হাতটা টেনে ধরে বলল, ওই আসো তো। আমি ভিতরে ঢুকতেই, উই মা, এবার তো তোয়ালে পড়ে আছে। ব্রাশ করি দুজনে, আজ চলো। আমার তো ব্রাশ করা হয়ে গেছে। না, আবার করতে হবে তোমাকে। আমি আর করব না। চলো আয়নার সামনে। উফ আল্লাহ, মেয়েটা পাগল পুরাই। এবার আমি আয়নার সামনে নিয়ে গেলাম। এবার তিশা নিজে টুথপেস্ট লাগিয়ে, আজ আমি তোমাকে ব্রাশ করিয়ে দিব আর তুমি আমাকে। আমি তো শুনেই অবাক। না না, আমি পারবো না। শালা কি লজ্জা লাগছে মাইরি। ওই করবা কি না? ওই মুখ খুলো না। না, খুলবো না। তবে রে খ্যাত পোলা। এবার আমার মুখটা ওর বাম হাত দিয়ে ধরে জোর করে ব্রাশ ঢুকিয়ে দাঁতের এপাশ ওপাশ ব্রাশ চালাতে লাগলো। শালা এত জোরে ব্রাশ করছে, দাঁতের চোয়ালগুলো না ভেঙে গেলে হয়। ওই আমারটা কে করবে শুনি? এবার আমি ওর মুখে ব্রাশ করাতে লাগলাম। আমি আয়নার দিকে তাকাতেই আমি লজ্জায় রাঙা হয়ে গেলাম। আর সেটা তিশা লক্ষ্য করলো আর আমার মাথাটা চুলকে দিল। খ্যাত পোলাটা দেখি লজ্জা পেয়ে গেছে। এটা বলার সাথে সাথে আমি লজ্জায় আর থাকতে না পেরে চোখ মুখে হালকা পানির ছিটা মেরে ওখান থেকে বের হয়ে চলে এসেছি। ফ্রেশ রুম থেকে বেরিয়ে আবার বেসিনের কাছে গিয়ে চোখ মুখ ভালো করে ধুয়ে নিলাম। শালা, তারপর লক্ষ্য করলাম মুখের ভিতরে রক্ত পড়ছে। তাহলে ভাইয়ারা আপনারাই ভাবুন কত জোরে ব্রাশ করেছে। এবার আমি ওখান থেকে এসে আমার সুইচওয়ালা মোবাইলটা নিয়ে সাপ গেমটা শুরু করে দিলাম। এরই মধ্যে কখন যে তিশা রুমে এসে, অভ্র, এই অভ্র। জি বলেন। অভ্র, আমাকে শাড়িটা পরিয়ে দাও না। বাবা, যে মেয়ে জিন্স টপ ছাড়া অন্য কিছু মুখ দেখতো না, আজ সে শাড়ি পরবে বলছে। শুনেও বেশ খুশি লাগছে মনে। আমি তো পারি না পরাতে। পারি না বলে শুনবো না আমি। আমি না তোমার বউ, পরাতেই হবে। আচ্ছা, আপনি নিজেই পরে নিন না। আমি পরবো মানে? আচ্ছা আচ্ছা, পরিয়ে দিচ্ছি। কি রাগ রে বাবা। এবার আমি শাড়ি পরিয়ে দিলাম। আমি এবার উঠে দাঁড়াতেই তিশা আমার গা ঘেঁষে দাঁড়ালো। তিশার ভেজা চুলে পানি টপ টপ করে নিচে পড়ছে। আর তিশার চুলে দেওয়া শ্যাম্পুর গন্ধে আমাকে পুরাই মাতাল করে দিচ্ছে। তিশা এবার তাড়াতাড়ি করে চলে গেল। আমি এবার বসেই রইলাম। কিছুক্ষণ পর তিশা আমাকে ডাকছে আর বলছে, কই গো, শুনছো? ব্রেকফাস্ট করবে, আসো। আমি তো শুনেই অবাক। কই গো, আবার শুনছো? ওরে পিচ্চি পণ্ডিত, তুইও কবে শুনবি? তবে এরকম অহংকারী মেয়েকে বিয়ে করিস না, কারণ তুই তো আবার কারো রাগ সহ্য করতে পারিস না। যে রাগ দেখায় উল্টে তার উপরই তুই রাগ দেখিয়ে দিস। এবার আমি নিচে গেলাম। ব্রেকফাস্ট করার সময় তিশার আম্মু আমাকে ইশারা করে বলছে, তিশার আম্মু আমাকে ইশারা করে ধন্যবাদ দিল আর বলল, তুমি আমার মেয়েকে বদলে দিয়েছো। তখন আমি তাকে বললাম, আমি বদলে দেইনি, সে নিজেই বদলে গেছে। এটা বলে তিশার আম্মু এবার কিচেনের দিকে চলে গেল। আমি ব্রেকফাস্ট সেরে রুমে এলাম। এবার কলেজে যেতে হবে, তাই পিঠে ব্যাগ নিয়ে দরজার কাছে যেতেই দেখি তিশা দরজার দুপাশে হাত দিয়ে, কোথায় যাচ্ছ? কেন, কলেজে। এবার আমার কলার ধরে, বাসায় নতুন বউ থাকতে কলেজ কিসের? আজ কোনো কলেজ না।
আচ্ছা। এবার আমি সোফায় বসে রইলাম আর দেখলাম তিশার ড্রেসিং টেবিলের কাছে গিয়ে কি যেন গোছাতে লাগলো। আমি আর না ভেবে তিশার দেওয়া মোবাইলটা হাতে নিয়ে চালানোর চেষ্টা করতে লাগলাম। চেষ্টা করেও কিছুটা পারলাম। আরও কিছু জানার জন্য, তিশা একটু এদিকে আসবেন। তিশা এবার আমার দিকে মুখ ফিরিয়ে, কেন? মোবাইলটা চালানোটা একটু শিখিয়ে দেবেন, তাই বলছিলাম আপনি এলে ভালো হতো। এবার আমার সামনে এসে শাড়ির খুঁটটা কোমরে গুজে দুটো হাত কোমরে রেখে তিশা রেগে আমার দিকে তাকিয়ে আছে। ওই, এত আপনি আপনি করছো কেন? না 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 তো, মানে এমনি। আজ থেকে তুমি বলে ডাকবা। আচ্ছা এখন বসুন। ওই কুত্তা, আবার আপনি? আচ্ছা আচ্ছা বসো আমার পাশে। এবার হেসে হেসে আমার পাশে না বসে আমার কোলে বসলো। কি লজ্জা লাগছে ভাই। এই পাশে বসতে বললাম তো, কোলে না। চুপ, আমি যেখানে খুশি সেখানে বসবো। উফ আল্লাহ, আমি এত ভারী জিনিস কোলে রাখতে পারছি না। তাই? জি, পুরাই একটা কুমড়ো মনে হচ্ছে। কি? আমার মতো স্লিম ফিগারের মেয়েকে কুমড়ো বলছো? মেরে বালিশ চাপা দিয়ে দিব। আমি তো মারা যাবো তাহলে। আর তুমি গুন্ডি নাকি যে মেরে ফেলবে আমায়? ও তাই তো, তাহলে মারবো না। আর আমি তোমার জন্য গুন্ডি বউ কেন, সব হতে পারি। তাই নাকি? ছাড়ুন। আবার সরি, মোবাইলটা একটু শিখিয়ে দাও এবার। কিছুক্ষণ আমার হাতের আঙ্গুলটাকে নিয়ে মোবাইলের উপর টাচ করাতে লাগলো আর একে একে স্কুল টিচারদের মতো আমাকে বোঝাতে লাগলো। আমি তো শালা কিছুই বুঝতেছি না। আমি চুপচাপ শুনছি তিশার বুকে যাওয়া মিষ্টি মিষ্টি কথাগুলোকে। এবার তিশাও থেমে গেল কিছুক্ষণের জন্য। হঠাৎ আমার কানের কাছে মুখ এনে, এই খ্যাতপোলা, তোমায় না অনেক ভালোবেসে ফেলেছি। আমি তো ভাই নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এই যে ভিউয়ার্স ভাইয়ারা, আপনারাও কি তাই শুনেছেন আমি যেটা শুনেছি? আচ্ছা তিশা কি বললো এইমাত্র আমাকে, সেটা না হয় আপনারাই কমেন্ট করে জানাবেন। তাই? জি খ্যাতপোলা, জি। শোনো না, হ্যাঁ। আই লাভ ইউ। উফ আল্লাহ, এই কথাটা শোনার পর আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। দেখি তিশা আর লজ্জায় থাকতে না পেরে রুম থেকে ছুটে বের হয়ে গেল। তারপর আমি তিশা রুম থেকে বাইরে বেরিয়ে গেল লজ্জায়। কিছুক্ষণ পর আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে, চলো না আজ কোথাও বাইরে যাই। না। কেন? বাইরে রোদ দেখেছো কত, আর তাতে তোমার স্কিনের ক্ষতি হবে, তা আমি চাই না। আমার এই কথা বলার কারণ, আমার পকেটে বেশি টাকা নেই। খুব জোর হবে হয়তো 150 টাকা, আর তাতে তিশার একটা নেল পালিশেরও দাম হবে না। হোক, কোনো অসুবিধা নেই। তবু আমি যেতে পারবো না, আমার শরীরটা খারাপ লাগছে। সঙ্গে সঙ্গে আমার মুখ আর কপালে হাত দিয়ে, কি হচ্ছে তোমার? দেখি মুখটা। তেমন কিছু না, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। শালা বউয়ের কাছে এত খাতির যত্ন পাবো, এটা কখনো ভাবতে পারিনি। না না ঠিক আছে, তোমাকে আর কষ্ট করে মাথায় হাত বুলিয়ে দিতে হবে না। মানে কি, আমি আমার বরের মাথায় হাত বোলাবো, তাতে তোমার কাছে পারমিশন নিতে হবে নাকি? তা না, তবুও তোমার কষ্ট হবে তো। উফ আল্লাহ, এতে কষ্ট কোথায় হবে শুনি? তাই? জি। এবার আমার মাথায় তিশা হাত বোলাতে লাগলো। ওর গলায় পরা মালাটা আমার মুখের কাছে এসে ঠেকছে, তাই আমি মজা করে ওর মালাটাকে দাঁতে আটকে নিলাম। কিছুক্ষণ পর তিশা উঠতে চাইলো, কিন্তু উঠতে পারলো না, কারণ মালাটা আমি চেপে রেখেছি আমার দাঁতের মধ্যে। এবার তিশা উপর থেকে মুখ নামিয়ে আমার গালে একটা কিস করে দিল। ওই পাগল, ছাড়ো এবার। না ছাড়বো না। আমাকে যেতে হবে তো। কই যাবে শুনি? আমার কাজ নেই নাকি, সব করতে হবে তো। তোমার আবার কি কাজ আছে শুনি? তোমার জন্য রান্না শিখতে হবে না? ওটা না হয় পরে শিখে নিও। তাই? জি। ওলে আমার পিচ্চি বরটা। জি পেতনি। ওই, আমি পেতনি না। তবে? আমি তো একটা খ্যাত ছেলের বউ। তাই? জি। একটা দাও না। কি দিব? ওটা গো। কিটা গো? ওই যে, যেটা গালে কপালে দেয়। তাই নাকি? জি। ওরে আমার পিচ্চি পণ্ডিতটা দেখি অনেক কিছু শিখে গেছে। জি, আমি পিচ্ছি না, আমি অনেক বড়। আচ্ছা বাদ দাও, দেবে কিনা? আরে বাবা কি? তিশার ওই মুচকি হাসিটা দেখার মতো একটা হাসি।
সত্যিই অপূর্ব। তোমার লিপস্টিক খেতে চাই। আমি তখন লিপস্টিক লাগাইনি। তাতে কি, তোমার ঠোঁটগুলো তো আরো সফট, সেগুলাকেই এখন না হয়। ধুর পাগল, লজ্জা করে তো। ওই দাও না। না, দেব না। দাও না প্লিজ। না না। দাও না। ওই কুত্তার বাচ্চা, আমার লজ্জা করে তো। আর তুই তোর বউকে কিস করবি, তাতে তো জিজ্ঞাসা করার কি দরকার? না তবুও। আচ্ছা, আমি কি এখন কিস করতে পারি? ন্যাকা ষষ্ঠী। এবার ওর মুখটা দুটো হাত দিয়ে ধরে আমি আস্তে আস্তে ওর মুখের দিকে আমার মুখটা বাড়াতে লাগলাম। ও এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল। যেই আমার চোখ ওর চোখের উপর পড়লো, তখনই চোখ বন্ধ করে দিয়ে একটা মুচকি হাসি দিল। তিশার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস আমার মুখের উপর পড়ছে, আমাকে পুরাই টালমাতাল করে তুলেছে ওর প্রতিটা শ্বাস প্রশ্বাসে। আমি এবার ওর ঠোঁটে আমার ঠোঁট মৃদু স্পর্শ করতেই তিশা কেমন যেন একটা শিউরে উঠল, আর আমার মাথাটাকে 2 হাত দিয়ে 440 ভোল্টে জড়িয়ে ধরলো। এবার আমার ঠোঁটের উপর যা খুশি করতে লাগলো। আমি কিছুক্ষণ পর এবার মুখ নামাতে চাইলাম, কিন্তু তিশা তাতে রাজি না, আমাকে ছাড়ছেই না। এই তিশা, এখন ডিস্টার্ব করো না তো। প্লিজ, লাগে তো অনেক। লাগুক, তাতে আমার কি? উফ, লাগছে। চুপ। প্লিজ। এই খ্যাত পোলা, বেশি বকলে কলমের কালি বের করে দিব। মানে? বুঝতে হবে না, ন্যাকা। আমি ন্যাকা? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমি মজা করে এবার তিশার কোমরে হাত রাখলাম, দেখি কিছুই বললো না। আর কেমন করছে, শুধু এদিক ওদিক নড়চড়া করছে। বুঝলাম যে কাতুকুতু লাগছে। দাঁড়া, এবার তোকে ছাড়তেই হবে, দাঁড়া। আমি এবার কোমরে আরো বেশি হাত লাগাতে থাকলাম। তিশা অভিমানের সুরে, এই ছাড়ো, না হলে কিন্তু কাতুকুতু দেব। যা পারো করো, আমি এখন আর ছাড়ছি না। তাই নাকি? এবার আমি আরো কাতুকুতু দিতে লাগলাম। ও হাসতে হাসতে আমার ঠোঁটে ও দাঁত বসিয়ে দিল। আউ! ওরে ভাই, কি যে ব্যথা লাগলো বলে বোঝাতে পারবো না মাইরি। তিশা এবার সঙ্গে সঙ্গে জিভ বের করে কান ধরে, সরি সরি বাবু, প্লিজ রাগ করো না। আমার ঠোঁটে হালকা রক্ত বের হতে দেখে ওর মুখটা কেমন নার্ভাস হয়ে গেল। আবার আমার ওর ঠোঁটে ঠোঁট রাখলো। দীর্ঘ 10 মিনিট রাখার পর আমার ঠোঁট ছাড়লো। উফ, আল্লাহ, মেয়েটা মনে হয় একটু বেশি ভালোবাসে। এই তিশা। বাবু, তোমার লাগেনি তো? জি, একটু। সরি বাবু, আবারও বলছি, আমি না ইচ্ছে করে করিনি। জানি, ছাড়ো সব। জি। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন সকালে আমি কলেজে যাচ্ছি, তুমি যাবে না? না অভ্র, আজ যাব না, আর তোমাকেও যেতে হবে না। না বাবু, আমাকে যেতে হবে। বলছি তো না। আমি এবার ওর কপালে একটা চুমু দিয়ে, আরে বাবা, আমি বিকালেই তো আবার ফিরে আসব। উফ, তোমাকে ছাড়া 1 মিনিটও ভালো লাগে না। এই অভ্র, চলো না লুডো খেলি। চুপ পেতনি, দেখো না আমার সামনে ভিউয়ার্সরা আছে। সরি সরি। আচ্ছা, আসি আমি, বুঝলে? এবার আমি কলেজে চলে গেলাম। 2টো ক্লাস করার পর আমার মাথাটা ঝিমঝিম করছে। আমি কিছুক্ষণ কলেজ ক্যাম্পাসে বসে রইলাম, ঠিক হয়ে যাওয়ার আশায়, কিন্তু আস্তে আস্তে বাড়তেই লাগলো। আমি আর সহ্য করতে না পেরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন দুপুর, বেশ রোদ গরম। শালা, এবার থেকে ভাবছি বোরকা পরে বাইরে বের হতে হবে মেয়েদের মতো। আমি কিছুক্ষণ পর বাসায় ফিরলাম। এবার আমি রুমের দিকে এগোলাম। জানি তিশা এখন ঘুমাচ্ছে, তাই বেশি শব্দ না করে রুমে ঢুকতে যাব। আমি এবার রুমের সামনে যেতেই শুনতে পেলাম তিশা যেন কার সাথে কথা বলছে। আমি একটু ভালোভাবে শোনার চেষ্টা করলাম দরজায় কান দিয়ে। এখন বেশ ভালোই শোনা যাচ্ছে। যেটা শুনলাম সেটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তিশা, তুই একটা গরিব ছেলেকে বিয়ে করলি, আবার তাকে এত ভালোবাসছিস, কি ব্যাপার? রিতা, তুই যেটা ভাবছিস ঠিক তেমন না রে। ওর মতো একটা বোকা আর হাদা ছেলে আমার দরকার ছিল, জাস্ট সেটাই করছি। মানে? দেখ, প্রতিটা মেয়ে মানুষের শারীরিক চাহিদা আছে, সেটা আমি ওকে নিয়ে পূরণ করে নিচ্ছি। এখন যদি আমি প্রেম করতাম তাহলে শারীরিক চাহিদা মেটানো সম্ভব হতো না। আর এর থেকে বড় কথা হলো, আমার আব্বুর সব জায়গা সম্পত্তি আমার চাই। ওকে এখন ব্যবহার করি আর পরেও করব। তুই যে ওকে এত ভালোবাসছিস, এটার কি মানে? কি আবার মানে? ওর মতো ছেলেকে
আমি ভালোবাসবো? কি যে বলিস না। আমার চাহিদা মেটাতে ওর সাথে সব নাটক করতে হচ্ছে। তা ওই ছেলেটা এখন কোথায়? ভিখারি ছেলেটা এখন কলেজে গেছে। ও আচ্ছা। এখন রাখি রে, না জানি ভিখারিটা আবার কখন চলে আসে। তুইও পারিস বটে, নিজের পয়সায় ওকে খাইয়ে রাখছিস। আমি হলে কবে ছুঁড়ে ফেলে দিতাম। আরে তুই জানিস না রিতা, ওই ভিখারির বাচ্চার জন্য আমার আব্বু তার সম্পত্তি থেকে আমাকে বেদখল করবে, সব নাকি দান করে দেবে। তাই আর কি, এটা ভেবে ওই ভিখারি ছেলেকে মায়া করে ঠাঁই দিয়েছি, ব্যাস এতটুকুই। এবার ফোনে আরও কিছু বলে রেখে দিল। আমি দেওয়ালের গা ঘেঁষে মাথায় হাত দিয়ে বসে পড়লাম, আর নিজের অজান্তেই চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আর আমি মনে মনে ভাবতে লাগলাম, একটা মেয়ে এতটা খারাপ কিভাবে হতে পারে, এতটা নাটক আমার সাথে। ছি ছি, আমার তো এখন নিজেকেই ঘৃণা লাগছে। এত অহংকারী মেয়েটা শেষ পর্যন্ত আমার মনটাকে নিয়ে খেললো। ছি, আমি নিজে বুঝতে পারলাম না। অহংকারীরা অহংকারী হয়, এরা ভালোবাসার কদর বোঝে না। আমি এবার নিশ্চুপভাবে মাথা নিচু করে কান্না করছি। হঠাৎ কিসের যেন শব্দ শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে দাঁড়িয়ে পড়লাম। আমি দাঁড়ানোর সাথে সাথেই দেখি তিশা আমার সামনে। তিশা আমাকে দেখে ভয় পেয়ে গেল, কেমন একটা ভয়ের ছাপ ওর মুখে। তুমি এখানে? তোমার তো এখন আসার কথা না। আমি আমার কষ্ট ভরা মুখ নিয়ে হাসির ছলে বললাম, না মানে শরীরটা খারাপ লাগছে তো। এবার এমন ভাব করলো, তা আপনারা হয়তো বিশ্বাস করবেন না। সঙ্গে সঙ্গে শাড়ির আঁচল দিয়ে আমার মুখটা মুছে দিল আর আমার কপালে হাত দিল। কি হয়েছে আমার বাবুটার? কিছু না, এটা বলে আমি রুমে ঢুকে গেলাম। সত্যি কতটা নাটক করতে পারে অহংকারী মেয়েরা, সেটা আজ নিজের চোখে প্রমাণ পেলাম। ছি ছি, এটা দেখে তিশা আমার কাছে এসে, তুমি কি কিছু শুনছো? কি শুনবো? সত্যিটা বললে হয়তো তিশার কেয়ার আর পাবো না, কিন্তু খুব রাগও লাগছে। আবার মেয়েটাকে এ কয়দিনে অনেক ভালোবেসে ফেলেছে। আমার পক্ষে ওকে ভোলা অসম্ভব। মেয়েটা অহংকারী, সে তো তার স্বার্থের জন্য আমাকে ব্যবহার করছে। করুক, আমি না হয় ভালোবাসাটা এভাবেই পেলাম। আমি তিশাকে চেঞ্জ করবই, এত নাটক ওকেও আমি দেখাবো। আমাদের মতো গরিব ছেলেদের এটাই হয়, আর আমার সাথে এটা হলো। এবার তিশা রেগে এসে আমার গালে এক থাপ্পড় মারলো। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লাম। ঠাস করে চড়টা মারার পর আমি দাঁড়িয়ে গেলাম, আর আমার দিকে রাগি লুক নিয়ে, ওই কুত্তার বাচ্চা, কি তোর যে শরীর অসুস্থ, তুই একবার আমায় ফোন দিলি না কেন? তিশা আমার দিকে তাকিয়ে খুব রেগে রেগে কথা বলছে। ওকে দেখে বুঝতেই পারবেন না যে ও নাটক করছে। আমি এবার ওর সামনে মাথা নিচু করে, না মানে আমি ঠিক আছি। সে কত ঠিক আছে দেখতেই পাচ্ছি। আরে আমি সত্যিই ঠিক আছি। এবার কোথা থেকে যেন ওষুধ নিয়ে আমার সামনে এসে পানির গ্লাস আর ওষুধটা এগিয়ে দিয়ে, এই নাও কি ওষুধ। আরে আমার কিছু হয়নি। নিতে বলেছি আমি। না আমি খাবো না। ভিখারির বাচ্চা তো ভিখারি হয়, তোরা তো ওষুধ খেতে জানিস না, খাস তো গাছ গাছরা। আমাকে যা বলার বলুন, এখানে আমার আব্বুকে টেনে নিয়ে আসবেন না। কেন, তোমার আব্বু কি অনেক টাকার মালিক নাকি? সেটা না, তবে থাক, গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়ায়, বুঝেছি। তিশা তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমাকে তোর রাগ সহ্য করতে হবে নাকি? দরকার হলে সেটাই করতে হবে। অবশ্যই করব, যেদিন তুমি আমার যোগ্য স্বামী হিসেবে আমার পাশে দাঁড়াবে। জি, আমি অবশ্যই করে দেখাবো। আমার স্বামীকে এমন কিছু করে দেখাতে হবে যাতে সব কলেজের মেয়েরা তাকে দেখে ক্র্যাশ খায়, আর তোকে দেখে তো একটা কুত্তাও মুখ ফিরিয়ে নেবে, খ্যাত একটা। হ্যাঁ আমি খ্যাত, তবে আমি তোমার যোগ্য স্বামী হয়ে দেখাবই। আচ্ছা দেখা, এখন ওষুধটা খেয়ে নাও। না আমি খেতে চাই না। কেন? যে আমায় নিজের স্বার্থের জন্য ব্যবহার করে তার হাতের মধুও বিষ হয়, আর আমি সেটা খেতে চাই না। এই কথাটা শোনার সাথে সাথে তিশা কেমন যেন চুপসে গেল। আমার দিকে একবার তাকিয়ে, মানে? ধুর, মুখ থেকে ফসকে গেল কথাটা। কিন্তু আমি তিশাকে এক ফোঁটাও নিজে থেকে কষ্ট দেব না, তাই আমি কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম। না কিছু না। আমি এবার তাড়াতাড়ি ওর হাত থেকে ওষুধ নিয়ে খেয়ে নিলাম। গুড বয়। এবার হেসে এসে আমার সামনে থেকে চলে গেল। কিন্তু এখন আমার একটা চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছে। যেভাবে হোক তিশার সামনে আমাকে প্রমাণ করতে হবে যে তিশার আমি যোগ্য স্বামী।
কিছুক্ষণ পর তিশা আমার হাত ধরে নিয়ে খাবার টেবিলে গেল। দেখি তিশার আব্বু আম্মু বসে আছে। আমি এবার গিয়ে বসলাম। আমার দিকে তিশার আব্বু একবার তাকালো আর খাবার খেতে খেতে, কি হয়েছে অব্র? তোমার মন খারাপ মনে হচ্ছে কেন? কই না তো। কিছু তো বলেছে তিশা তোমাকে। না না আব্বু। সত্যি করে বলো, তারপর দেখো তিশাকে কি করতে পারি। আমি এবার আমার ঠোঁটের কোণে মিথ্যা হাসি এনে, না না আব্বু, কিছুই না। আপনার মেয়ে তো আমাকে অনেক ভালোবাসে। বাহ, এত তাড়াতাড়ি তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আব্বু, তাহলে দলিলগুলো ঠিক করলে হতো না? মানে? না মানে, আব্বু তুমি তো বলেছিলে আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেলে আমার নামে সব জায়গা সম্পত্তি লিখে দিবে। মানে কি অব্র, তিশা কি বলছে? আব্বু আমার দিকে আঙ্গুল বাড়িয়ে বলছে, মেয়েটা কত স্বার্থপর। ছি ছি, এই মেয়েটাকে আমি ভালোবাসি আর ওই মেয়ে ভালোবাসে তার আব্বুর ধন সম্পত্তিকে। ছি ছি। এবার আমি মাথাটা তুলে আব্বুর দিকে তাকিয়ে, না না আব্বু, তিশা এভাবে বলতে চাইনি। তাহলে? আমি এবার কথাটা বলতে যাব, ঠিক তখনই তিশা বলল, না মানে আব্বু, অভ্রই আমাকে কথাটা বলতে বলেছিল। আমি শুনেই তো অবাক। আমি কখন বলতে বললাম? আমি জানি এবার আমাকে ফাঁসানো হচ্ছে। তিশার আব্বু আমার দিকে ঘৃণার চোখে তাকিয়ে খাবার প্লেটে হাত ধুয়ে, সি, কখনো এটা ভাবতে পারিনি। এটা বলে উঠে রুমের দিকে চলে গেল। আমার এখন নিজের কেমন যেন একটা ফিল হচ্ছে। তিশার উপর খুব রাগ হতে লাগলো। আমার মুখে আর কোনো রকম খাবার উঠলো না, শুধু খাবারগুলো নাড়াচাড়া করছি। আমি এবার না খেয়ে সোজা রুমে চলে এলাম আর বসে বসে ভাবতে লাগলাম তিশার আব্বুর কাছে গিয়ে আমি সব কথা খুলে বলবো। তাই আমি তিশার আব্বুর রুমের দিকে গেলাম। এবার আমি দরজায় নক করলাম, আসতে পারি আব্বু? এসো। আমি আব্বুর দিকে এগিয়ে গেলাম, পাশে গিয়ে বসলাম। আব্বু, আপনি যেটা ভাবছেন ঠিক সেটা না। আপনাকে যখন সব বলি, এটাও আপনাকে শুনিয়ে রাখা উচিত আমার। আচ্ছা, কি বলবো বলো। এবার আমি পুরো ঘটনাটা খুলে বললাম। এটা শুনে আব্বু মাথা নিচু করে, অভ্র বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি এসব না জেনেই তোমাকে খুব খারাপ ভেবেছি। আরে আব্বু, আপনি আমার গুরুজন মানুষ, আপনি আমার কাছে ক্ষমার কথাটা বলবেন না, আমার পাপ হবে। আচ্ছা বাবা, আমার তো ভেবে খারাপ লাগছে যে আমার মেয়েটা এত খারাপ হয়ে গেছে, তোমার সাথে এভাবে নাটক করছে। ছাড়ুন আব্বু, আমি গরিব আর আমার সাথে এটা হওয়ারই ছিল। না না বাবা, আজ থেকে তুমি গরিব না। এবার আলমারি খুলে কতগুলো টাকা বের করে আমার সামনে ধরে, এই নাও বাবা, এই টাকাগুলো নিয়ে কোনো মলে যাও। না আব্বু, আমার টাকা লাগবে না, আর মলেও যাওয়া লাগবে না। বাবা, এটা ফ্যাশনের যুগ, তুমি মলে যাও আর যতক্ষণ পারো স্টাইলিশ জামা কাপড় কেনো, আর সেগুলো পরে তুমি কলেজে যাবে। দেখি তুমি কেমন স্পার্ট না হও। না আব্বু, আমি যাব না। এবার আমার দিকে চোখ রাঙিয়ে, বিকালে আমার সাথে মলে যাবে, এখন যাও। আমি এবার মাথা নিচু করে চলে এলাম। শালা, এটা শ্বশুর না পুরাই মহিষাসুর মনে হচ্ছে। এবার আমি রুমে ঢুকতে যাব, ঠিক তখনই দরজার কোণ থেকে তিশা আমার উপর ঝাঁপিয়ে পড়লো। এবার আমাকে জড়িয়ে ধরলো আর আস্তে আস্তে বিছানার দিকে নিয়ে যেয়ে আমাকে ফেলে দিয়ে আমার গালে কিস করতে লাগলো। আমার জামাটা এবার খুলে দিল। আমি রেগে ওকে টেনে আমার শরীরের উপর থেকে নামিয়ে দিলাম। আমার জামার বোতামটা লাগিয়ে একপাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি আবার আমার গায়ে পা তুলছে আর পেছন থেকে জড়িয়ে ধরছে। আস্তে আস্তে দেখি আমার উপরে চেপে গেল এবং আমার সামনে এসে আমার নাকটা টিপে ধরে, এই, লুডো খেলবো? না, আমি খেলতে রাজি না। ওই, না খেললে কলমের সব কালি বের করে দেব। চুপ করো, ঘুম পাচ্ছে। সত্যিটা বললেই হয় যে কলমে কালি নেই। দাঁড়া পেতনি। এবার আমি একটু রেগে গিয়ে, বুঝতে পারছেন হয়তো, আর বলা লাগবে না। এবার বিকালে তিশার আব্বুর সাথে মলে গিয়ে নানা রকমের স্টাইলিশ ড্রেস কিনে আনলাম। শালা, এত ড্রেস জীবনেও দেখিনি। আমাদের মতো ছেলেদের একটা জামা কিনলেই সেটা অনায়াসে 1 বছর পরতে হয়, খুব কষ্ট করে। কিন্তু এদের তো অনেক জামা কাপড়। পরের দিন সকালে আমি ফ্রেশ হয়ে রুমে বসে আছি। অভ্র, কলেজে যাবে না? না, যাব না। আচ্ছা, আমি আসি তাহলে। আচ্ছা। এবার আমার কপালে একটা চুমু দিল, আমিও দিলাম। পাগলিটাকে অনেক ভালোবাসি তো। এবার তিশা চলে গেল। আমার কলেজ যাওয়া না বলার কারণ হলো তিশার আব্বুর আমাকে কি যেন দরকার। কিছুক্ষণ পর আমাকে তিশার আব্বু ডেকে নিয়ে গেল। দেখি তিশার আব্বু আমাকে চুজ করে করে ড্রেস পরতে বলল। বডি স্প্রে, সানগ্লাস সব পরিয়ে দিল, এমনকি হেয়ার স্টাইলটাও বানিয়ে দিল তিশার আব্বু। আগে সেলুন ছিল নাকি কে জানে। আমি এবার আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, নিজেকে নিজেই চিনতে পারছি না। এবার আমাকে কলেজে যেতে বলল।
যাও বাবা, আজ তোমাকে দেখে কেউ চিনতে পারবে না। আচ্ছা। আমি এবার হেঁটে হেঁটে যেতে লাগলাম। এটা দেখে তিশার আব্বু আমাকে আবার ডাকে। বাবা, তুমি বাইক চালাতে পারো? জি না, মানে একটু। এই নাও চাবিকাঠি। এবার আমি কলেজে ঢুকতেই সবাই আমার দিকে তাকাচ্ছে। আমি তো কেমন হয়ে গেলাম। আমি এবার বাইক স্ট্যান্ড করে আমার শ্বশুরের কথা মেনে যাচ্ছি, মানে চুলটা ঠিক করে নিলাম আর জামার হাতাগুলো গুটিয়ে চশমা একবার ঠিক করে নিলাম। এবার আমি নিজের একটা ভাব নিয়ে এগোতে লাগলাম। সব মেয়ে আমার দিকে তাকিয়ে ওয়াও, উফ, স্টাইলিশ। আরও অনেক কমেন্ট করতে লাগলো। আর আমি দেখতে একটু কিউট টাইপের, সেই ছোটবেলা থেকেই। এবার দেখি তিশা আমাকে দেখছে। ও ওর পড়ে থাকা চশমাটা খুলে দেখতে লাগলো। আমি আর চোখে একবার ওকে না দেখার ভান করে চলতে লাগলাম। এবার একটা মেয়ে আমার কাছে এসে বলছে, হাই স্মার্ট। হ্যাঁ বলুন। দেখি কোথা থেকে তিশা এসে, কুত্তা। জি বলুন, দেখাচ্ছি মজা, দাঁড়া, চল বাসায়। এবার আমার হাতটা ধরে সোজা বাসায় নিয়ে চলে এলো। তারপর তিশা এবার আমাকে বাসায় এনে, কি হচ্ছে এটা শুনি? মানে কি? মানে আজ এত সাজগোজ কিসের? এবার আমি একটু অ্যাটিটিউড দেখিয়ে, কেন আমি সাজতে পারি না? না তা না, তাহলে? কিছু না, যাও ফ্রেশ হয়ে নাও। না, আমি ফ্রেশ হব না। তো কি করবে? কলেজে যাব। কেন? কেন আবার? আমার দরকার। সে জানাই আছে। কি জানাচ্ছে শুনি? সব মেয়েরা যেভাবে তাকাচ্ছিল। হ্যাঁ বুঝলাম। তাদের মধ্যে আমাকে একটা জিএফ বানাতে হবে। সঙ্গে সঙ্গে আমার জামার কলারটা ধরে, কি? আর একবার বলো। আমাকে একটা গার্লফ্রেন্ড বানাতে হবে। তোমার মেয়াদ মাত্র আর 3 মাস। মানে? মানে আমাদের ডিভোর্স। এই কথাটা শুনেই কেন জানি না তিশার মুখে ভয়ের ছাপ দেখতে পেলাম। আর ওর মুখে বিন্দু বিন্দু ঘাম জমছে। ও আচ্ছা। এবার আমি আমার জামার কলার থেকে তিশার হাত ছাড়িয়ে এবার আমি যাই। সঙ্গে সঙ্গেও আমার হাতটা ধরে বলছে, বাইরে বের হলে ঠ্যাং খোড়া করে দেব। মানে? মানে বোঝো না চান্দু? বাসায় বউ থাকতেও আবার অন্য একটা জিএফ। তাতে কি? তুমি তো আমার সারা জীবনে চলার সাথী না। আমি তো আর এভাবে থাকতে পারি না। আমি হেসে হেসে ওর দিকে তাকিয়ে কথাটা বললাম। তিশা মাথা নিচু করে, এসব বলছো কেন বাবু? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। মা তাই? জি। আর হ্যাঁ, কলেজে যাচ্ছ, যাও, কোনো মেয়ের দিকে মুখ তুলেও তাকাবে না। কথাটা সত্যিই খুব কষ্টদায়ক, কারণ এই কথাটা এখন অভিনয়েও ব্যবহার হচ্ছে। আচ্ছা। আর শোনো, কি? রাস্তায় মাথা নিচু হয়ে চলবে, ওকে? কেন? তুমি না অনেক কিউট। তোমাকে দেখে যে কেউ ক্রাশ খাবে। তা খেতে দাও। সোজা আমার কাছে এসে আমার জামাটা টেনে, কুত্তার বাচ্চা, ক্রাশ খাবে মানে কি? আমি আর সহ্য করতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না এত অভিনয়, এত আলগা হাসি পিরিত। তাই আমি রাগে বাম হাতটা তুলে ওর দিকে দেখিয়ে, থাক, আর এত নাটক করা লাগবে না। মানে? মানে খুব সোজা, এগুলো তোমার সব নাটক। বাবু, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। বললাম না এসব নাটক এবার অফ করো। বাবু বিশ্বাস করো, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। সে কেমন ভালোবাসো জানাই আছে। কেমন শুনি? তুমি আমাকে একটা অস্ত্রের মতো ব্যবহার করছো, শুধুমাত্র তোমার আব্বুর এই ধন সম্পত্তি আর শরীরের চাহিদা মেটানোর জন্য। এটা শুনেই তিশা কেমন হয়ে গেল। আমি লক্ষ্য করলাম ওর দুটো হাত কেমন যেন কাঁপাকাঁপি শুরু করে দিল। তুমি তুমি কিভাবে জানলে এই কথাগুলো? সেটা তোমার জেনে প্রয়োজন নেই। আর আজ থেকে এসব নাটক অফ করো। আমি আর কারো মিথ্যা ভালোবাসার জায়গায় আশ্রয় নিতে পারবো না। আমি আজই এখান থেকে চলে যাব। এবার সোজা এসে তিশা আমার দুটো হাত ধরে বলছে, অভ্র প্লিজ এখান থেকে যেও না, প্লিজ। আমি তাহলে বাবার সব সম্পত্তি থেকে বেদখল হয়ে যাব। ও আচ্ছা, এটা তাহলে আমার ভালোবাসার দাম? তোমার সাথে এই কয়দিন যেটা করেছি খুব অন্যায় করেছি, প্লিজ ক্ষমা করে দাও। আমি বিশ্বাসঘাতকদের কখনো ক্ষমা করি না। প্লিজ অভ্র। আচ্ছা, আমি এখানেই থাকবো। কারণটা জানতে চাও? আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। তোমাকে এক পলক না দেখতে পেলে আমি মরে যাব। আর তো এই 3 মাস, এই কদিন দেখিনি। তারপর তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আমি গম্ভীরভাবে কথাগুলো বলে চলে আসলাম।
পরের দিন কলেজে গেলাম আমি একাই, বাইক নিয়ে, অনেকটা স্টাইল মেরে। আগে ক্রাশ বলতে কিছু বুঝতাম না, এখন বুঝলাম ক্রাশ মানে কি। আমি ক্লাস ছেড়ে কলেজ ক্যাম্পাসে বসে আছি, দেখি আমার থেকে 1 বছরের একটা জুনিয়র মেয়ে এসে আমার সামনে হাত পাতলো। আমি তো ভাই কনফিউজড, শালা আজকাল কলেজ স্টুডেন্টরাও কি হাত পাততে শুরু করেছে নাকি। আমি তাই ওই মেয়েটাকে বললাম, ওই মেয়ে হাত ওইভাবে রেখেছেন? কিছু বোঝো না নাকি? না, বুঝি না। ওলে বাবালে, আমার বাবুটাকে সব বুঝিয়ে দিতে হবে দেখছি। বাবু বলবেন না প্লিজ, এবার বুঝিয়ে দিন। আমি ক্রাশ খেয়েছি, তাই টাকা দাও। কি বলো, এসব খেলেও কি টাকা দিতে হয় নাকি? শুনেছি খাবার খেলে টাকা দিতে হয়, কিন্তু এখানে তো দেখছি খাওয়ালে দিতে হয়। আপনি তো বেশ মজার কথা বলেন। এবার আমরা হাসাহাসি করলাম। হাই, আই এম রূপা। হ্যালো, আই এম অব্রনীল। হাউ সুইট নেম। কে রেখেছিল নামটা? শালা এই মেয়ে তো আমাকে লাইন মারছে, পুরাই বোঝা যাচ্ছে। দেখি তখনই তিশার ফ্রেন্ড রীতা আমাকে দেখে গেল। বুঝলাম এবার তিশাকে বলবে, যাক বলুক, আজ ওকে দেখাবো মজা, দেখবে আর চলবে। আম্মু রেখেছিল। ও মা, তাই? হ্যাঁ। তুমি না খুব কিউট। জি, আপনিও। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম, কারণ এখনই তিশা আসবে। এই, আপনি করো কেন? তুমি বলো। আচ্ছা। বাবু, তোমার হাতটা ধরি। মেয়েটা এটা বলতেই দেখি একটা পেতনির মতো আমার সামনে কে যেন দাঁড়িয়ে। এই ছেমরি, হাতটা একবার ধরে দেখ। আমি মাথা তুলতেই দেখি তিশা। এই রে, কেলো করেছে। এই মেয়েটা কে বাবু? না না, কেউ না। ও, কুত্তার বাচ্চা, কেউ না, তাই না? এটা বলে আমার জামার কলার ধরে কলেজ ক্যাম্পাসের মাঝে তিশা চিৎকার করে বলল। হ্যালো এভরিওয়ান। সবাই একসাথে জড়ো হয়ে সবাই সবার মতো মন্তব্য করতে লাগলো। আজ থেকে এই ছেলের উপর কোনো মেয়ে নজর দেবে না, অভ্র শুধু আমার। ভাই রে, এই কথাটা শুনতেই আমার মনে লাড্ডু ফুটছে চড় করে। একটা মেয়ে পাশ থেকে মুখে রুমাল ঢাকা দিয়ে, কে হয় আপনার শুনি যে নজর দেওয়া যাবে না? আর এত স্মার্ট আর কিউট ছেলের দিকে নজর দেব না তো কার দিকে দেব? আর আপনার মানে কি? ও কি আপনার বিয়ে করা বর নাকি? জি, অভ্র নীল আমার বিয়ে করা বর। বিশ্বাস হয় না। কি করলে আপনারা বিশ্বাস করবেন? যদি সত্যি প্রমাণ করাতে চাস, তোরা একে অপরকে কিস কর আর চিৎকার করে একে অপরকে আই লাভ ইউ বল। আচ্ছা। এবার তিশা আমাকে চিৎকার করে বলছে, আই লাভ ইউ অভ্র, ডু ইউ লাভ মি? আমি কোনো রিপ্লাই না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এবার ক্যাম্পাসের সব ছেলেমেয়েরা তিশাকে নিয়ে হাসাহাসি শুরু করিনি। এটা বলে আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। কই দেখি তো, আমার বরটা রাগ করেছে নাকি? এদিকে তাকাও। না বলছি তো। আমার বাবুটা রাগ করেছে। না না না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বলে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি একটু ভাব দেখিয়ে, এই ছাড়ো বলছি, ছাড়ো। না, ছাড়বো কেন? আমি তোমার বরটাকে জড়িয়ে আছি। না, আমি তোমার বর না। বর না, ঠিক আছে, আমার বাবুটা। সেটা তো পিচ্চিদের বলে। জি, আর তুমি তো আমার কাছে পিচ্ছি তো নাকি? তাহলে কোলে বসিয়ে খাইয়ে দাও। আই চুপ হারামজাদা, তোর পাঠক ভাইয়ারা কি মনে করবে শুনি? আমি খাবারের কথা বলছিলাম, ওরা তো একটু নেগেটিভ মাইন্ডের মানুষ। তবুও সবার সামনে না। আচ্ছা যাও, ক্ষুধা লাগছে খুব, খাবার নিয়ে আসো আর কোলে বসিয়ে খাইয়ে দাও। আমি পারবো না, নিচে খেয়ে চলে আসবে। না, আমি আজ রুমে খাবো তোমার কোলে বসে। না, আমি কাউকে কোলে বসাতে পারবো না। তবে তবে আমি তোমার কোলে বসে খাবো। মানে কি? আর তোমার মতো কুমড়োকে আমি কোলে বসালে আমি তো নিজেই ফেটে যাব। মানে হলো আজ তুমি আমায় খাইয়ে দিবে আর আমি তোমাকে। আর মানে কি এসবের? কুমড়ো মানে? কুমড়ো মানে তুমি যা দিন দিন মোটা হচ্ছ। চুপ হারামি, দেখিস না আমার স্লিম বডি? সে তো বোঝাই যাচ্ছে। ওহো, আবার হাসছে। অন্তত তোমার মতো চিকন না। আর চিকন বলে কাল্পনিক বউও খিল্লি করছে, না জানি বাস্তবিক বউ কি করবে। দেখো, চিকনটা বেশি স্মার্ট হয়। কিভাবে শুনি? আমাদের মতো চিকন ছেলেরা দোকান থেকে 500 টাকায় শার্ট নিয়ে এসে 50 টাকায় চিপায়, এটাকে স্মার্ট বলে। ওলি বাবালি, চিকন বরটা আমার। ওই খিল্লি করবে না। আমার বরটা দেখে রাগ করেছে। দাঁড়া বাবু, তোমার জন্য খাবার নিয়ে আসি। আমার বাবুটার অনেক খিদা লাগছে। জি। আয় তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ। এবার তিশা খাবার আনতে চলে গেল, আমিও ফ্রেশ হয়ে বসে আছি আর তিশার দেওয়া মোবাইলটা দেখছি। মোটামুটি কিছু শিখেছি এখন। ক্যামেরাটা অন করে নিজের বাদরের মতো মুখটাকে দেখছি। শালা নিজেই দেখছি আর নিজেই হাসছি। দেখি তিশা খাবার নিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে। জনাব, খাবার হাজির। আমি তো শুনেই অবাক।
আমি কি রাজা নাকি? জি বাদি। এই কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো। এবার খাবারটা টেবিলে রেখে বিছানায় উঠে পড়লো আর সোজা আমার গলাটা টিপে, কুত্তর বাচ্চা, বাদি মানে কি? হ্যাঁ, না 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 মানে এই কথাটা যদি 2 বার শুনি না, তোর একদিন কি আমার একদিন। তো রানী বলে ডাকবো নাকি? আবার উল্টো কথা, তুই রাজা হলে আমি তোর রানী নাকি? কুত্তা, হারামি, বিলাই, বাদি বলে। এই শুনছো? জি বলেন মহারাজা, আর বলে আমাকে উদ্ধার করেন। না আর বলবো না, তুমি রেগে যাবে। অয় বলো না। আমার বুকে কিল ঘুষি মেরে আর হেসে হেসে, লজ্জা পাইছে। আমার সামনে লজ্জা কিসে শুনি? তাই তো, বলো তো এবার, বেশি ঢং না করে। আমার না আবার বাসরাত করতে ইচ্ছে করছে। এটা শুনে তিশা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে হি হি করে হাসতে লাগলো। জানি মেয়েটা অনেক লজ্জা পেয়েছে। পাগল একটা। জি। আয় চলো, তোমার খিদে লাগছে না? হ্যাঁ। এবার সোফায় বসলাম আর তিশা খাবারের প্লেট নিয়ে আমার কোলে বসলো আর আমার দিকে খাবার তুলে দিল। তিশা মুখ নামিয়ে কি? আমার দিকে তাকিয়ে খাও। না, আমার লজ্জা লাগছে। এটা বলে খুব হাসছে। মেয়েটার হাসির মধ্যে জানি না কেমন যেন একটা জাদু আছে। যতবারই হাসে আমার সামনে আমার বুকের ভেতরে হৃদয়ের গিটারটা তারওয়ালা টুংটাং করতে থাকে আর একটি মিউজিক তৈরি হয়। লজ্জা পেতে হবে না। আর এবার মুখ তোলো। মুখটা তুললো। এবার আমি দুষ্টামি করে ওর মুখের দিকে তাকাতেই লজ্জায় রাঙা হয়ে গেল। আমি এবার হাসতে হাসতে মনে হচ্ছে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে খাবারে পেট ভরবে না, তার সাথে আরো কিছু লাগবে। কি লাগবে শুনি? তোমার ওই দুষ্টু ঠোঁটের মিষ্টি একটা ছোঁয়া। উফ, পাগলটা দেখে আমার একদম পাগলি বানিয়ে ছাড়বে। জি। আমার জন্য হতে পারবে না? জি, হতে আর কি বাকি আছে শুনি? তাই? জি। এবার খাবারটা খেয়ে নাও তো, আমার বাবুটা। না খাবো না, আগে ওটা খাবো। আয় দুষ্ট, চুপ, ওটা পরে খাবে, আগে এই খাবার খাও। আমার লক্ষ্মী বাবুটা। এটা বলে আমার মুখের ভিতর খাবার ঢুকিয়ে দিল। এবার আমিও খাবার তুলে ওর মুখের দিকে তুলে দিলাম। ও হাঁ করতেই আমি খাবার দূরে নিয়ে চলে এলাম। এরকম 5 বার করার পর তিশা অভিমান করে, আমি আর খাবোই না, যাও তো। লি বাবা, আমার পিচ্চি বউটা রাগ করেছে দেখছি। কই দেখি আমার বউয়ের মুখটা। এই বলে আমি তিশার মুখটার দিকে তাকালাম। আমাকে দেখতেই তিশা লজ্জায় হেসে ফেললো। পাগলটা কি না করে। সব তোমার ওই দুষ্টু ঠোঁটের কোনার এক টুকরো মুছে হাসির জন্য। বেশ রোমান্টিক হচ্ছে দেখি তুমি। জি, হতে তো হবেই। যার এত সুন্দরী একটা বউ আছে। আমি তো দেখতে খ্যাত। খ্যাত তো অনেক খ্যাত, তাই তো তোমাকে এত এত ভালোবাসি। ওলে বাবা লে, আই লাভ ইউ আমার খ্যাত বাবুটা। লাভ ইউ আমার পিচ্চি বউ। এবার আমাকে খাইয়ে দেবে নাকি ওভাবেই খাবারটা ধরে থাকবে? এই নাও। এবার আমি ওকে খাইয়ে দিলাম আর তিশাও আমাকে খাইয়ে দিল। জি, একটা কথা মানতে হবে। কি কথা? বউয়ের হাতে খাবার খাওয়ার মজাটাই আলাদা। ওমা, তাই নাকি? জি, তাই তাই তাই। এবার তিশা আমাকে বলছে এরকম পাগলামি যেন সবসময় করি, শুধু তার জন্য। অন্য কারো হওয়ার চেষ্টা করলে সে নাকি আমাকে মেরে ফেলবে। তাই আমি ওকে রাগানোর জন্য বললাম, ভাবছি হব। ওই যে কলেজের ওই মেয়েটার নাম কি যেন? হ্যাঁ, রূপা। এবার আমার কোল থেকে উঠেও বলছে, যা না, আমার কাছে বসে আছিস কেন? ওরে বাবা, খুব রেগে গেছে রে। খাবারের প্লেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। এবার আমি খাবার খেয়ে চুপচাপ রুমে বসে আছি। একবার রুমে এসে প্লেটটা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর রুমে এসে কি যেন একটা খুঁজতে লাগলো আর দুষ্টুমি করে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। তিশা আমাকে ছাড়াবার চেষ্টা করতে লাগলো। ছাড়াবার কোনো উপায় না পেয়ে, তুমি এখানে কেন? তো কোথায় যাবো শুনি? কেন, তোমার রূপার কাছে। আরে মজা করছিলাম। দেখি সঙ্গে সঙ্গে কোথা থেকে ছুরি বের করে আমায় দেখালো। আমি তো ভয় পেয়ে, এই আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তো ভাই ভয় পেয়ে কাঁপছি আর কপালে ঘাম জমে গেছে। শালা যা রাগী মেয়ে, ছুরি নিয়ে আমাকে মেরে ফেলবে নাকি? আমার এমন অবস্থা দেখে তিশা হেসে অস্থির। কি ব্যাপার, এত হাসছে কেন? জি, অন্য মেয়ের পাগল হওয়ার নাম নিলে মেরে ফেলবো। মাথা খারাপ? কোনো মেয়ের নামই আজ থেকে মুখে উচ্চারণ করবো না। ব্যথা পেয়েছে দেখি এই পিচ্চিটা। জি, আমি পিচ্ছি না। বুঝলাম, তুমি পিচ্চি পণ্ডিত। হ্যাঁ। এবার আমি তিশার দিকে দুষ্টামি করে এগোতে লাগলাম। শেষে তিশা দেওয়ালের সামনে দাঁড়িয়ে গেল। আমি এবার ওর দুটো হাতকে ধরে দেওয়ালের মধ্যে চেপে রাখলাম। তিশা আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমিও ওর চোখের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে ওর চোখের দিকে তাকিয়ে যেন কোথাও দূর দেশের স্বপ্নে হারিয়ে যায়। তিশা এবার কেমন একটা ফিল করছে। দেখি তিশার মুখে ভয়ের আভাস আর মুখে ঘাম জমছে। আমি এবার ওর ঠোঁটের দিকে আমার ঠোঁট নিয়ে যেতে লাগলাম ধীর গতিতে। তিশা মুখ বাঁকিয়ে নিল সাথে সাথে। তিশা থরথর করে কাঁপতে শুরু করলো। আমি ওর ঠোঁটের আলতো স্পর্শে আমার ঠোঁট লাগালাম। পুরাই ডেয়ারি মিল্ক চকলেট। আমি এবার তিশাকে কোলে তুলে নিয়ে বিছানায় গেলাম। আমাকে তিশা খুব জোরে জড়িয়ে ধরে, অভ্র, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কখনো না বলতে পারবো না, তবে আমার যতক্ষণ দেহে শ্বাস প্রশ্বাস চলছে ততক্ষণ কোথাও যাব না। কিন্তু কিন্তু কি? যদি তুমি আবার অহংকার দেখাও আমি ছেড়ে চলে যেতে বাধ্য হব। এই কথাটা শোনার কিছু সময় পর তিশার চোখে হালকা কান্নার ছাপ দেখতে পেলাম। অভ্র,
আমার অহংকারই তোমার ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছিল, আর না। হ্যাঁ বাবু, হুম, আমাদের প্রথম বেবি কি হবে, ছেলে না মেয়ে? তুমি যেটা চাও সেটাই। আমি তো চাই আমাদের প্রথম সন্তান একটা রাজকন্যা হোক। তার নাম জানো? কি শুনি? অনু। অনেক কিউট নামটা, অনুরাব্বু। জি অনুরাম্মু। অনুরাব্বু, আমারও না একটা শখ আছে। কি বউ? আমাদের দ্বিতীয় সন্তানটা যেন একটা রাজপুত্র হয়। তাই নাকি? আমার পিচ্ছি বউ। জি, নামও ঠিক করেছি জানো। কি নাম বলো একটু শুনি। শুভ্রনীল। তোমার নাম অভ্রনীল, আর আমাদের ছেলের নাম শুভ্রনীল। ফুলে আমার পিচ্ছি বউটা। আচ্ছা, আমাদের যদি দ্বিতীয় সন্তান ছেলে না হয় তাহলে? তাহলে আর কি, আরো গোটা কয়েক সাপ্লাই দিয়ে একটা ফুটবল টিম বানিয়ে নেব। তাতে তুমি রেফারি আর আমি লাইন্সম্যান। পাগল একটা। জি পেতনি। ওই পেতনি বললে কলমের সব কালি বের করে দিব। আমার না স্টকে অনেক আছে। চুপ হারামি, কুত্তা বিলাই। দেখিস না পাঠক ভাইয়েরা আছে। তারা হচ্ছে আমাদের থেকেও শিয়ানা। তাই নাকি? জি, এবার শুরু করা যাক কি? আমাদের হলিউডের সিনেমার শুটিং। চুপ পাগল, সব সময় দুষ্টামি। পাঠক ভাইয়ারা চলেন চলেন, এইসব মুভি আপনারা বিয়ের পরে শুটিং করবেন, এখন দেখার দরকার নাই। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার আগে আমি সোফাতে বসে বসে নিউজ পেপার পড়ছি। তিশা কফি নিয়ে এলো আমার জন্য। এবার আপনার দিকে এগিয়ে দিল। নো থ্যাঙ্কস, আমি কফি খাই না। কেন? কেন আবার খাই না? আচ্ছা তুমি বসো, আমি চা বানিয়ে আনছি। আচ্ছা। এবার তিশা চলে গেল। আমার খুব মন খারাপ হতে লাগলো বাসার জন্য। কি করছে সবাই, কি খাচ্ছে সবাই, শুধুমাত্র ফোনেই যা হয়। গত 2 মাস বাসায় যাই, তাই আজ ঠিক করলাম যে বাসায় যাব। কিছুক্ষণ পর তিশা এসে আমার কাঁধে হাত রাখতেই আমি কেমন একটা ঝাঁকুনি দিলাম। কি হয়েছে তোমার অভ্র? বাসার জন্য, আম্মুর জন্য, বোনটার জন্য খুব মনটা খারাপ করছে। তা কি ঠিক করলে? বাসায় যাই তাহলে? জি, আজ এখনই বের হব। আচ্ছা তাহলে প্যাকিং শুরু করি। আচ্ছা। এবার আমার হাতে চা ধরিয়ে দিয়ে রুমের দিকে চলে গেল। আমি চা শেষ করে রুমে আসতেই দেখি তিশা ওর কাপড় চোপড় সব ট্রলি ব্যাগে ভরছে। আমি ভাবছি এই মেয়েকে এখানে রেখে যাওয়াই ভালো, ও ওখানে গিয়ে থাকতে পারবে না। বড়লোকের মেয়ে কখনো ওই কুড়ে ঘরে থাকতে পারবে না। তাই আমি তিশার কাছে গিয়ে, এই এসব তোমার জিনিসপত্র ভরছো কেন? বাহ রে, আমি আমার শ্বশুরের বাসায় যাচ্ছি, আমাকে সব নিয়ে যেতে হবে না? আমি এবার বাধা দিয়ে বললাম, না তুমি যাবে না, কারণ তুমি ওখানে গিয়ে থাকতে পারবে না। কেন যাবো না শুনি? তুমি তো আমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবে না, আর আমি তো আমার শ্বশুরবাড়ির বাসায় যাচ্ছি। এটা তো সব বউয়েরই কর্তব্য, বলো? তবু তুমি ওই গ্রামের সমাজের সাথে নিজেকে মেলাতে পারবে না। ওই চুপ করো তো, এখন ড্রেস চেঞ্জ করো, নেক্সট কিছু খেয়ে তারপর রওনা দিব। আচ্ছা, মেয়েটা আমার সাথে যেতে চাইছে যখন নিয়েই যায়। সেও বুঝুক স্বামীর বাসাতে কিভাবে থাকতে হয়, কিভাবে সবার সাথে মিলেমিশে দিন কাটাতে হয়। এবার আমরা কিছু খেয়ে বের হলাম বাইরে। তিশা আমার আগেই বেরিয়ে গেছে বাইরে। আমার হাতে ট্রলি ব্যাগ ধরিয়ে, শালা কি ভারী মাইরি, না হলেও 15 কেজির মতো মনে হয়। এগুলো টানা যায় আপনারাই বলেন। আমি বাইরে বের হতেই দেখি নীলা গাড়ি পার্ক করে হাতের ইশারায় আমাকে ডাকছে। আমি এবার কাছে গিয়ে, কি হলো, উঠে বসো। না আমরা বাসে যাব। বাসে কেন? ওতে লেট হবে। হোক, তবু আমি এই বড় লোকের গাড়িতে যাব না। এই নিয়ে আমাদের দুজনের খুব ঝগড়া শুরু হয়ে গেল। এবার আমার শ্বশুর মশাই কোথা থেকে হাজির হলেন। শেষমেশ গাড়িতে যাওয়াটাই ভালো হবে তাই উপদেশ দিলেন। আমিও মেনে নিলাম, কারণ গুরুজনদের উপদেশ সর্বশ্রেয় হয়। এবার আমি গাড়িতে উঠে বসলাম। আমি খুব রেগে আছি। আমি কত করে বললাম বাসে যাব না, কেউ শুনলো না। তিশা গাড়ি চালাচ্ছে আর আমার দিকে মাঝে মাঝে তাকে হাসছে। এবার আমার একটা গাল টেনে, ওলি বাবা, আমার বাবু তো দেখি গাল ফুলিয়ে বসে আছে। ওই বাবু মানে কি? ও আচ্ছা, আমার বটে খুব রাগ করেছে। দেখি দেখি বাবুটাকে দেখি। না দেখা লাগবে না, যাও আর সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাও। আচ্ছা বাবু। এবার দেখি তিশা যতবার গাড়ির গিয়ার চেঞ্জ করছে ততবার আমার হাতটিকে টিপে ধরছে। আমি আরো রেগে গেলাম। দাঁড়া পেতনি। আমি এবার আমার দুটো হাতকে জড়ো করে বসে আছি। এটা দেখে নীলা আরো হাসছে, মুচকি মুচকি। কি জানি আমার রাগ আবার উধাও হয়ে গেল তিশার ওই মুচকি মায়াবী হাসি দেখে। আমিও পাগলের মতো হাসতে লাগলাম। এটা দেখে তিশা আমার হাতে একটা চিমটি কাটলো। আমি একটু চিৎকার করে বললাম, আউ, কি হচ্ছে এটা শুনি? কই কিছু না তো। পেতনি, তোকে না আমি মেরেই ফেলবো। আই শোনো না। জি বলেন। বলছি শুনবা কিন্তু। হ্যাঁ শুনবা কিন্তু, অন্যদিকে মন দিবা না। আচ্ছা বাবা, এবার তো বলেন। শুনছো তো? এই পেতনি, বলবি কিনা? আমার সোনা মনাটা রাগ করেছে দেখি। না রাগ করিনি। শোনো না। জি বলবেন তো। বলছি খ্যাত পোলা। হ্যাঁ আমি জানি। পরেটা শুনবা না? হ্যাঁ বলেই ফেলেন। আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, বলছি আই লাভ ইউ। আচ্ছা। আচ্ছা মানে কি? রিপ্লাই দিবা না? হ্যাঁ লাভ ইউ টু। শালা জোর করে রিপ্লাই নিচ্ছে মাইরি। এটা বউ না পেতনি আল্লাহ জানে। তিশা শুধু দুষ্টামি করতে থাকলো আমার সাথে। আমি একের পর এক রাস্তা দেখিয়ে দেখিয়ে গ্রামে গাড়ি ঢুকিয়ে নিলাম। সবাই আমাদের দিকে কেমনভাবে তাকাচ্ছে, মনে হয় আমরা কোনো ভিন্ন দেশ থেকে এসেছি। আমাদের বাসার সামনে রাস্তা, আর রাস্তার চারপাশে শুধু ক্ষেত।
রাস্তার পাশে গাড়ি দাঁড় করালাম। এবার তিশা নামলো। দেখি তিশা চোখ থেকে চশমাটা তুলে মাথার উপরে রাখলো। দেখি আর গ্রামবাসী বলতে লাগলো, এটা কেমন বউ রে বাবা, শাড়ি পরেছে আবার চশমা, ঢং দেখলে বাঁচা যায় না। দেখছিস না, শহরি মেয়ে। দেখ দেখ বাপের টাকা কিভাবে ওড়ায়। এসব মেয়েকে এই পোলাটা কেন বিয়ে করলো কে জানে বাবা, এর খরচ দিতে দিতেই তো সারা বছরের খরচের টাকা চলে যাবে। দেখ বাপের টাকায় গাড়ি কিনে কিভাবে উন্মত্ত হয়ে ঘুরে বেড়ায়। ওরে চুপ কর, বড় লোকদের বড় বড় ব্যাপার। সেদিন মেয়েটাকে নিয়ে চলে গেল আর আজ নিজেই এসেছে। আমাদের গ্রামের ছেলেটার মধ্যে কিছু জাদু আছে। চারদিকে অল্প মানুষের ভিড়ে বিভিন্ন গুজব শুরু হচ্ছে। আমি তিশাকে ইশারা করে বললাম, চশমাটা নামাও। কেন? আরে নামাও না। এবার নামিয়ে নিল। দেখি আমার আম্মু এবার ছুটে এলো। আমি আম্মুকে একবার জড়িয়ে ধরে তিশার হাত ধরে আম্মুর সামনে নিয়ে গেলাম। আর আমি সালাম করতে পা ছুলাম, কিন্তু তিশা এসব করতে জানে না, তাই হয়তো দাঁড়িয়ে আছে। আমি হাতে টান মেরে ওকে নিচে নামিয়ে নিলাম আর চোখের ইশারায় বললাম সালাম করতে। এবার সালাম সেরে তিশাকে বললাম, গাড়িটা খামারে নিয়ে আসো। খামার মানে? খামার শব্দটা শুনতেই কেমন ভিড়কে গেল। আমার বাসার সামনে যে জায়গাটা রয়েছে তার একপাশে গাড়ি পার্কিং করো। আচ্ছা। এবার গাড়ি পার্কিং করে তিশা আর আমি ব্যাগগুলো নামিয়ে নিলাম। এবার আমি সব ব্যাগ রেখে এলাম। তিশা এবার বাসায় ঢুকতে যাবে, ঠিক তখনই আউচ! আহ! আমি বুঝলাম তিশার বাসাতে ঢুকতে প্রবলেম হচ্ছে, তাই মাথাটা ঠুকে গেছে। অবশ্য আমাদের সবাইকে মাথা নিচু করেই ঢুকতে হলো। এবার আমার মাটির দেওয়াল আর ঘরের ছাওয়া রুমে নিয়ে গিয়ে ওকে বসালাম। দেখি তিশা খুব ঘামছে, তাই আমি হাত পাখা নিয়ে বাতাস করতে থাকলাম। তিশা এবার আমার দিকে খুব ক্লান্তিজনকভাবে তাকিয়ে, অব্র প্লিজ এসিটা অন করো। আমি তো শুনেই অবাক, যে বাসাতে ইলেকট্রিসিটি নেই সেই বাসাতে এসি কিভাবে? এসি তো নেই, তাহলে ফ্যানটা তো অন করো। ইলেকট্রিসিটিই তো নেই। কুত্তর বাচ্চা, কি আছে তোর বাসায় শুনি? সত্যি আমার বাসায় কিছুই নেই। তিশার জায়গায় আজ অন্য কেউ হলেও এটাই করতো। না না মানে আমি তো তার জন্যই বলেছিলাম যে তোমাকে এখানে আসতে হবে না। হবে না মানে কি? তিশা পুরো হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছে, খুব কষ্ট পাচ্ছে জানি। এবার শরবত খাইয়ে বিছানায় রাখলাম। তিশার গোটা শরীর ঘামে ভিজে গেছে আর ছটফট করছে। কি করা যায়? তিশার গাড়িতে এসি আছে, তাই আমি কোলে করে ওকে গাড়ির ভিতরে ঢুকিয়ে দিলাম আর এসিটা চালু করে দিলাম। কিছুক্ষণ পর অনেকটা কমফোর্টেবল ফিল করছে। এবার তিশা সোজা গাড়ি থেকে নেমে, উফ আল্লাহ, এখানে কি রোদ! হ্যাঁ এখানে অনেক রোদ, তাই তুমি গাড়িতেই থাকো, আমি আসছি। কোথায় যাচ্ছ? খেতে। সেটা আবার কি? হায় আল্লাহ, এই মেয়ে কিছুই জানে না দেখছি, যেখানে সব শাক সবজি চাষ হয়। আমিও যাব। না তুমি গাড়িতে থাকো আর বোনের সাথে গল্প করো। কই, আমার ননদকে দেখতে পাচ্ছি না তো। এখন স্কুলে গেছে হয়তো, এখন তো মর্নিং স্কুল। দেখি আমার বোন জিন্না এসে গেছে স্কুল থেকে। আমাকে দেখে ছুটে এলো আমার কাছে, পিচ্চি বোনটা আমার, আর আমাকে জড়িয়ে ধরে, ভাইয়া আমার জন্য কি এনেছিস? জি অনেক কিছু এনেছি। বল না কি কি? আমি এখন খেতে যাচ্ছি, এসে সব দেবো। আর হ্যাঁ, তোর ভাবির সাথে তুই গল্প কর, আমি এখন আসি। একদম দুষ্টামি করবি না। এবার দেখি তিশা জিন্নার গাল টেনে, আমার পিচ্ছি ননদ কেমন আছো? আমার বোন গাল ফুলিয়ে বলল, আপনাকে কেন বলবো শুনি? এবার তিশা ওকে কোলে তুলে গাড়ির ভেতরে নিয়ে গেল। আমি ক্ষেত থেকে এসে সব সবজি রান্নার কাজে দিয়ে গাড়ির কাছে এলাম। দেখি জিন্না আর তিশার ফাইটিং চলছে। জিন্না তিশার চুলগুলো ধরে আছে আর তিশা খুব হাসছে। আর জিন্না নতুন ভাবিকে পেয়ে মনে হয় খুব খুশি হয়েছে। আমাকে দেখতে জিন্না তিশার চুল ছেড়ে দিল। তিশা এবার হেসে এসে, পিচ্ছি ননদটা ভয় পেয়ে গেছে দেখি। আপনি অনেক বোঝা, আমার ভাইও অনেক ভালো। ভাইয়া এটা বলেই আমার কাছে চলে এলো। আমার জন্য দা এনেছি দে। এবার আমি রুম থেকে সব খাবার এনে দিলাম। জিন্না খুব খুশি হয়েছে। আর কিছুক্ষণ পর দেখি তিশা একটা বড় চকলেটের প্যাকেট বের করে, দেখো তোমার জন্য এত বড় চকলেট এনেছি। জিন্না এবার তিশাকে জড়িয়ে ধরে বলছে, ভাবি তুমি ভালো, ভাইয়া কোথা? তিশা এবার খুশিতে, ইয়াহু, অভ্র পচা আর আমি ভালো। খুব খুশি লাগছে আজ ওকে আর সাথে জিন্নাকে। বিকাল পর্যন্ত জিন্নাকে একবার কোল থেকে নামাইনি। আমার খুব হিংসা হচ্ছে এবার। আমাকে এভাবে যদি কোলে তুলে সবসময় বসিয়ে রাখতো খুব ভালো হতো। এবার বিকালের দিকে দুজনে গ্রাম বেড়াতে বের হলাম। বিকালের দিকে ক্ষেত দেখতে বের হলাম। তিশা আর আমি। তিশার চলাফেরা করতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, তাই আমি তিশার হাতটা ধরে চলতে থাকলাম। ও এদিক ওদিক হেলে পড়ছে। শহরে মেয়ে তো, তাই ক্ষেতের আলে চলাটা ওদের কাছে খুব কঠিন। মোটামুটি সব দেখালাম। আমাদের গ্রামের পাশে নদী। তিশাকে নিয়ে এবার ওখানে গেলাম। তিশা নদী দেখতেই খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কত সুন্দর জায়গা তাই না? হ্যাঁ। আমরা এখানে প্রতিদিন আসবো আর বসে থাকবো। আচ্ছা। কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে সন্ধ্যা হওয়ার আগেই বাসায় ফিরে এলাম। বাসায় ফিরে এসে আম্মু, আমি, তিশা আর জিন্না চারজন মিলে এক জায়গায় চা খেতে বসলাম। আমার বাসায় তিশাদের বাসার মতো চেয়ার টেবিল নেই, কারণ যেখানে ঠিকভাবে বসার জায়গা হয় না সেখানে চেয়ার টেবিল থাকবে কিভাবে।
আর অত টাকা পাবো কোথায়? তিশার মাটিতে বসতে অসুবিধা হচ্ছে, তবুও বসে আছে। এবার চা খেতে খেতে আম্মু বলল, অভ্র, জি আম্মু। তুই তো আর এভাবে থাকলে হবে না, তোর তো একটা বউ হয়েছে। এটা শুনে তিশা মুচকি হাসি দিল। তো কি হয়েছে? এবার তুই তো সংসারী হয়েছিস, তোকে তো এবার কিছু রোজগার করতে হবে, তাই না? তাই বলছিলাম কি, একটা কাজ দেখ, তোর তো পড়াশোনাও খুব ভালো। হ্যাঁ আম্মু, সেটাই ভাবছিলাম, কিন্তু এই দেশে ঘুষ ছাড়া কিছুই হয় না, আর ঘুষের টাকা পাবো কোথায়? সেটা চিন্তা করিস না, আমাদের যে ক্ষেতগুলো আছে সেগুলো বিক্রি করে ঘুষ না হয় দেব। আবার তুই কাজ পেয়ে গেলে নিজের রোজগারে অনেক ক্ষেত কিনতে পারবি। তখন তিশা মাঝখানে বলে উঠল, না আম্মু, যা টাকা লাগে আমি দেব। না তিশা, আমার লাগবে না। মানে কি? আমি বড় লোকদের টাকা নিতে চাই না, আর কখনো নিবো না। আমি এখন তোমার বউ, আর তোমার পুরোপুরি দেখাশোনা করার অধিকার আমারও আছে। তা বলে আমি টাকা নিতে পারবো না। আচ্ছা টাকা না নাও, আমি কাজের ব্যবস্থা তো করতে পারি নাকি? তাও লাগবে না, আমি আমার নিজের যোগ্যতা অনুযায়ী কাজ পেতে চাই, কারো সুপারিশে না। এটা বলে আমি উঠে গেলাম, আর আম্মু বলল, অভ্র, অভ্র, অভ্র। তিশাও দেখি পিছনে পিছনে এলো। আমি বাইরে বসে আছি একটা মাদুর পেতে, দেখলাম তিশা আমার পাশে এসে বসলো, আর আমার হাতে হাত রেখে, অভ্র, তুমি এমন করছো কেন? কি করেছি আমি? আচ্ছা তোমার উপর কি একটু আমার অধিকার নেই? হ্যাঁ আছে। তবে আমাকে তোমার জন্য কিছু করতে দাও না কেন? এবার তিশা আমার দিক থেকে মুখ সরিয়ে মুখ ভাগ করে বসে আছে। উফ, আল্লাহ, ঠিক আছে ঠিক আছে। সত্যি? হ্যাঁ। তাহলে আব্বুকে ফোন দিয়ে বলি। এটা ঠিক হবে না। কি ঠিক হবে না? না মানে তোমার আব্বু আমাদের জন্য কষ্ট করুক সেটা চাই না। ধুর, আমাদের কোম্পানির ম্যানেজার পোস্ট খালি আছে, সেটাই তুমি নিযুক্ত হয়ে যাবে। না, এটা পসিবল না। কেন না? আমি কাজ না করে টাকা পেতে চাই না। চুপ, যেটা বলছি সেটাই করো। আচ্ছা। এবার তিশা আমার আব্বুকে ফোন দিয়ে সব ঠিক করলো, আর আমাকে জয়েন করতে হবে নাকি পরশু থেকে। আমি রাজি হলাম। রাতের দিকে খুব ঝড় উঠলো, মনে হচ্ছে জোর বৃষ্টি হবে। তিশা খুব খুশি, কারণ আজ বৃষ্টি হবে, তাই বাইরে এসে চিৎকার শুরু করে দিয়েছে। ইয়াহু! এবার শাড়ির আঁচল ধরে ঘুরতে থাকলো। আমি উঠান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছি। হঠাৎ বিদ্যুৎ চমকালো, সঙ্গে সঙ্গে তিশা ভয়ে, আহ! আমি ছুটে গিয়ে ওকে ধরে নিলাম। খুব ভয় পেয়ে গেছে। এবার আমি ওকে রুমে নিয়ে এলাম। অনেক বাজ পড়ছে, আর আমার বুকে মাথা গুঁজে ভয় কাঁপছে। এই পাগলি, কাঁপছো কেন? ভয় লাগে তো। কেন ভয় লাগে? বাইরে খুব বাজ পড়ছে তাই। দূর পাগলি, ভয় পেতে হবে না, আমি আছি তো। এটা বলে আরো জোরে টিপে ধরে। এই, আমাকে ছাড়বা না কিন্তু, না হলে আমি কান্না করব। হ্যাঁ, কখনো ছাড়বো না। বাইরে টুপটাপ করে বৃষ্টি পড়ছে। এবার তিশা আমার হাত ধরে, এই চলো না দুজনে বৃষ্টিতে ভিজি। না বউ, তোমার শরীর অসুস্থ, কাল রাতে হয়েছিল না। তাও অভ্র, আমি যাব। না, যাওয়া লাগবে না। বাইরে খুব জোর এবার বৃষ্টি পড়তে লাগলো। এবার একটা জোর করে বাজ পড়তেই তিশা ভয়ে আমাকে জড়িয়ে ধরলো আবার। ও আম্মু গো। কই, কাঁদো কেন? ভয় লাগে খুব। আরে আমি আছি তো নাকি। আমাকে আরো শক্ত করে ধরো। আচ্ছা বাবা, আচ্ছা। এবার আমাকে আদর করো। আমি তো নিজেই পিচ্ছি, আবার আদর কিভাবে করব? ও পিচ্ছি, আদর না করলে তোমার সাথে কথাই নাই। আমি পারি না তো। তা কেন পারবে? পাড়ার ভাবিদের সাথে তো হেসে হেসে ঠিকই কথা বলতে পারবে। যা শালা, তিশা কিভাবে জানলো? হয়েছেটা কি, আজ খেতে যাওয়ার সময় ভাবির আমাকে নিয়ে একটু হাসাহাসি শুরু করেছিল, তাই আমিও একটু হেসে হেসে কথা বলেছিলাম। বাট তিশা কিভাবে জানলো? আমি তো ভাই কনফিউজড। কই কই না তো। অভ্র, তোকে আমি মেরেই ফেলবো। ভাবিদের সাথে কথা বলা, আমাকে ছাড়, তাদের কাছেই যা। এবার আমার কাছ থেকে সরে চলে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। ওই বউ, না মানে রাগ করে না। রাগ করবো না তো কি? আমার বড় আমার সাথে কথা না বলে ওই পাড়ার ভাবিদের সাথে কথা বলছে। আচ্ছা বাবা, আচ্ছা, সরি সরি। যাও, তোমার সরি তোমার কাছেই রাখো, আমার লাগবে না। উফ আল্লাহ, সরি বললাম তো। এবার আমার মুখটা ধরে, কাল থেকে যদি কোনো মেয়ে মানুষের দিকে তাকিয়েছো না, তাহলে দেখে নিও এই তিশা কি করতে পারে। ও আচ্ছা, বুঝলাম। কি বুঝলে? বুঝলাম, রাতে আর দুষ্টামি করবে আমার সাথে। হ্যাঁ রে হারামজাদা, তোকে মেরে রাতে বালি চাপা দেবো। ও আম্মু, তোমার পোলারে মারবে বলতেছে গো। চুপ হারামি বজ্জাত। এই শোনো না, হ্যাঁ। আমায় একটু জড়িয়ে ধরো না। না, পারবো না। এবার দেখি আম্মু ডাকছে ডিনার করার জন্য। ডিনার সেরে এসে আমি শুয়ে আছি কোলবালিশটাকে জড়িয়ে। দেখি তিশা রেগে আমার কাছে এসে কোলবালিশটাকে টেনে লাথি মেরে ফেলে দিল। আমি রেগে, ওই বালিশটা ফেললে কেন? বেশ করেছি। মানে কি? মানে হলো আমি সতীনের সাথে সংসার করতে পারবো না। এখানে সতীন কে শুনি? উফ, কি আবার? যাকে নিয়ে এত আদর করে জড়িয়ে শুয়েছিলে। তো কি হয়েছে? কি হয়েছে? আমার তো দুটোই লাগবে। না, একটা। আরে বাবা, তুমি আমার বউ, তোমাকে তো আমার পাশে সবসময় থাকতে হবে। আর কোলবালিশ তো আমার জড়িয়ে ধরে শুয়ে থাকার একমাত্র ভালোবাসা। জানি না, ওর সাথে ব্রেকআপ করতে ইচ্ছা করছে না। তাহলে তুই তোর কোলবালিশের সাথে রিলেশনশিপে থাক আর আমার সাথে ব্রেকআপ কর। এই তো মহা ঝামেলা। শালা এখানে কোলবালিশ কি করলো শুনি? আচ্ছা, আমি কোলবালিশ ছাড়া কাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাবো শুনি? কেন?
চোখগুলো অল্প বয়সে গেছে নাকি? বউ থাকতে কোলবালিশের কি প্রয়োজন শুনি? ঘুরি বাবা, এটা তো আমি ভাবিনি। আর হ্যাঁ, একটা বালিশে ঘুমাবো কিন্তু আজ থেকে। মানে কি? আমি কিভাবে ঘুমাবো তাহলে? এই পিচ্ছি, তুমি বালিশের মাথা দিয়ে ঘুমাবে আর আমি তোমার বুকে মাথা রাখবো। বাহ বাহ, আমার বউটা এত রোমান্টিক, জানতাম না তো। আসো বউ, তোমাকে আজ জড়িয়ে ধরে ঘুমাই। না, আমার লজ্জা লাগে তো। এবার আমি কোলবালিশটা মেঝে থেকে তুলে জড়িয়ে ধরলাম। এটা দেখে তিশা রেগে আগুন। এবার কোলবালিশটাতে হেভি লাথি মারতে লাগলো আর রেগে আমার স্বামীর ঘর ভাঙা হচ্ছে, দূর হ। আরো অনেক কিছু বলছে। আমি তো হেসেই অস্থির। আমি এবার তিশাকে আমার কাছে নিয়ে এসে আমার উপর ফেলে জড়িয়ে ধরলাম। আচ্ছা বউ, আজ থেকে তোমার কোনো সতীন থাকবে না, শুধু তুমি আর আমি। এই শোনো, কাল আব্বুর সাথে একবার দেখা করতে হবে, আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। জি না, এখন না, একটু আমার বউটার সাথে দুষ্টামি করি তারপর। আজ কোনো দুষ্টুমি নয়। একটু একটু না বলেছি না? এই অনুরাম্মু, বলেন শুভ্রনীলের আব্বু। চলো না আজ আমাদের অনুকে আনতে যাই। না, আমার শুভ্রনীল চাই। না অনু, তোকে আমি মেরেই ফেলবো। আমি বলেছি না আমাদের প্রথম সন্তান একটা রাজকন্যা হবে। তবে আজ না, অনেক ঘুম লাগে তো। আচ্ছা ঘুমিয়ে পড়ো। আমার সোনা বাবুটা। এবার আমার কপালে একটা কিস দিয়ে আমার বুকে মাথা রাখলো। আমি ওর মাথায় হাত বোলাতে থাকলাম। কিছুক্ষণের মধ্যে ও ঘুমিয়ে গেল। আমি এবার ওর এলোমেলো চুলগুলো একে একে ঠিক করতে লাগলাম। কিছু মাস পর আমি এখন আমার শ্বশুরের কোম্পানিতে জব করতে লাগলাম। আমার শ্বশুরের পাশেই একটা ফ্ল্যাট কিনেছি, সেখানে আজ শিফট হব। তিশা আনতে গেছে আম্মু আর আমার বোনকে। কি খুশি আজ, বলে বোঝাতে পারবো না। বিকালের দিকে আম্মু চলে এলো। এবার নতুন ফ্ল্যাটের ভিতর ঢুকলাম। আমার বন্ধু খুশিতে আত্মহারা। আমারও চোখে পানি চলে এলো। ভাবিনি কখনো নিজে রোজগার করে নিজে একটা এত বড় ফ্ল্যাট কিনতে পারবো। আম্মু বাসার চারপাশে ঘুরে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। অভ্র, আমি তোকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। আমি তো পড়াশোনা করিয়ে একটা যোগ্য ছেলে বানিয়েছি। তুই তোর আব্বুর মতো হতে পেরেছিস। আজ তোর নিজের যোগ্যতা দেখে আমার কেন জানি না খুশিতে চোখে পানি চলে আসছে। আম্মু তুমি চুপ করবা? ওই লোকটার কথা বলবে না। সে আমাদের ছেড়ে আজ 16 বছর চলে গেছে। অভ্র, যতই হোক তবুও সে তো তোর আব্বু নাকি? বাদ দাও ওই লোকটার কথা, যে আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নেইনি। তার কথা না আনাটাই ভালো। তুই এত রাগ করছিস কেন? তো কি করবো শুনি? আচ্ছা, বাদ দিলাম। আমার মিষ্টি আম্মু, তোমাদের রুমগুলো দেখিয়ে দিই। এই দিশা, যাও দেখিয়ে দাও। জি আম্মু, আপু আসো তোমরা। আমি বাসার সব কিছুর প্লাস্টিক খুলতে লাগলাম। একটু পর দিশা এলো আর ছুটে আমার পিঠে চেপে, জানো তো অভ্র, আজ আমি অনেক খুশি। কেন? আরে নামো, আম্মু না হলে বোন দেখে নেবে তো। কেউ দেখবে না। ইয়া হো, খুব 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 খুশি আজ আমি। আরে বাবা কেন? আমার বড়টা আজ নিজের রোজগারের টাকায় নিজে বাসা কিনেছে। আমি না এই বাসাটাকে জান্নাতের মতো করে রাখবো। কোনো দিকে কোনো ক্ষতি হতে দেবো না, কাউকে না। তাই আমি বাদ নাকি? তুমি বাদ। আমি বাদ? ওলে বাবা, আমার বড়টা দেখে রাগ করেছে। না, এবার আমার হাতটা ধরে ড্রয়িং রুমের সোফাতে গিয়ে বসলাম। এই অভ্র, আমি মোবাইল টিপতে টিপতে বলো। এই সারাদিন তো কাজে ব্যস্ত, আবার এখনো ব্যস্ত থাকতে হবে। একটু বউকে টাইম দিতে পারবে না নাকি? না পারবো না, এটা বলে মুখ ঘুরিয়ে নিলাম। দেখি এটা দেখে তিশা অনেক রেগে গেল আর আমার মুখটা জোর করে টিপে ধরলো। এই অভ্রের বাচ্চা, আজ তোকে কেটে কেটে খাবো, চল। এটা বলে আমার টাইটা ধরে রুমে নিয়ে গিয়ে আমাকে বিছানায় ফেলে দিয়ে রুমের ছিটকানি লাগিয়ে দিল। এবার আমার দিকে এগিয়ে আসছে পেতনির মতো। এই এই এই, আমার ইজ্জত নিবা নাকি? আজ তোমায় অনুরাপু বানিয়েই ছাড়বো। এ তো পুরাই ফুল পারমিশন দেখি। আমিও খুশির ঠেলায় আসেন আসেন। শখ দেখো। এটা বলে আমার বুকের উপর চেপে গেল। আমি এবার ওকে উল্টে দিয়ে আমি ওর উপর চেপে গেলাম। দেখি দিশা আমার দিকে তাকিয়ে আর আমিও আমার দিকে তাকাচ্ছে আর মিটিমিটি করে হাসছে। এবার দেখি দিশা মুখ তুলে আমার ঠোঁটে ওর ঠোঁট স্পর্শ করবে আর আমার অজান্তেই আমার ঠোঁটে কামড় দিল। এবার হা হা করে হাসছে। দাঁড়া পেতনি, দেখাচ্ছে মজা। কি দেখাবা শুনি? আজ তোকে তো আমি অনুরাম্মু বানিয়েই ছাড়বো। কলমে সব কালি বের করে দেবো। এই এই পেতনি চুপ। কেন চুপ করবো শুনি? দেখো না আমার পাঠক ভাইয়ারা আছে। তাতে আমার কি? তাদেরকে আস্তে আস্তে কেটে পড়তে বলো, না হলে তাদের একটারও বিয়ে হবে না বলেই দিলাম। পাঠক ভাইয়ারা আস্তে আস্তে কেটেই পড়েন, না হলে পরে আবার বিয়ে হবে না, তখন আবার আমার দোষ দিয়েন না। চলুন চলুন, কেটে পড়ুন আস্তে আস্তে। এখানে এবার হলিউডের শুটিং শুরু হবে। এই পাঠক ভাইয়া, আপনি তো খুব চরম বাজে তো, এখনো আছেন? চলুন চলুন এখান থেকে আজ। আর হ্যাঁ, এই ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্ট করে শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে এখনই প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।